জানাচ্ছি জব মেডিসিনের পক্ষ থেকে। আমি নাসির স্যার। যারা 49তম বিসিএস পরীক্ষা দিবেন এবং 47তম বিসিএস পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আছে ক্লাসটি। পাশাপাশি সামনেই কিন্তু আমাদের খাদ্য অধিদপ্তর পরীক্ষা, এই খাদ্য অধিদপ্তর পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু আমরা রেখেছি আজকে, এবং এটিও এই যে একটা চাকরি পরীক্ষা এটাও কিন্তু সামনে। সুতরাং এই তিন চাকরিগুলোকে টার্গেট নিয়ে মূলত আজকে ক্লাসটা দেখবেন। বিগত সালে বিসিএস পরীক্ষা 2025 সালের যে চাকরি পরীক্ষা হলো, এখানে যে কনফিউশন যে প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু আমরা আজকে ক্লাসে রেখেছি, এবং একটানা ধুমায়া ক্লাস চলবে রাত 12টা পর্যন্ত একটানা। সুতরাং খাতা কলম নিয়ে ধুমতারাক্কা বসে যান, সবাই ধুমতারাক্কা বসে যান, এবং আজকে ক্লাসটা খুবই অ্যামেজিং একটা ক্লাস হবে এবং আপনার জীবনের শ্রেষ্ঠ ক্লাস হবে। ওকে, তা দেখি কে কোন জায়গা থেকে আমাদের আজকে লাইভ ক্লাসটা যুক্ত হচ্ছেন, একটু কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দেন। ঝটপট ঝটপট ঝটপট। চমৎকার, অনেক মজাদার একটা ক্লাস হবে কিন্তু আজকে। কিন্তু লিটারেচার আছে, ব্যাকরণ আছে, সবই আছে ক্লাসে। কিন্তু শুধু ব্যাকরণ না, এখানে সাহিত্য আছে। আর আপনার ধারণা পেয়ে যাবেন আজকে ক্লাসে যে এসে আমাদের কিভাবে 47তম বিসিএস পরীক্ষাগুলো প্রশ্নগুলো কেমন হবে, এবং 49তম বিসিএস প্রশ্নগুলো কেমন হবে, 50তম বিসিএস এবং আমাদের খাদ্য বিদ্যার পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয়, এবং আমরা জানতে পারবো যে এটিও পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয়। বিস্তারিত আপনাদের সাথে আমরা আলোচনা করবো, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং প্রশ্নগুলো আমরা ঝটপট জবাব দিয়ে দিব। তো একটু ঝটপট জয়েন করে এই ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দাও, সব গ্রুপে ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দাও ইনশাআল্লাহ, যাতে সবাই ক্লাসটা করতে পারে, কেউ যেন ক্লাসটা মিস না করে। আজকে খুবই গুরুত্বপূর্ণ অ্যামেজিং ক্লাস হবে, এবং আমরা সবাই যাতে আজকে ক্লাসটা করতে পারি সেই জন্যই কিন্তু আজকের আয়োজন। অনেক মজা হবে ক্লাসটা, কিন্তু অনেক মজা হবে, কারণ ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে। ঠিক আছে, কারণ বিসিএস পরীক্ষা কিন্তু একটা স্বপ্ন, সবার একটা স্বপ্ন থাকে একজন বিসিএস ক্যাডার অফিসার হওয়া। আর এই বিসিএস ক্যাডার অফিসার এবার যদি হতে হয় তাহলে কিন্তু আপনার শুধু নিজ সাবজেক্টে 100 নম্বর এমসিকিউ না, পাশাপাশি কিন্তু আপনার জেনারেলও 100 নম্বরে ভালো করতে হবে। তো সেক্ষেত্রে বাংলা কিন্তু খুবই একটা ভাইটাল একটা পয়েন্ট। অনেকে কিন্তু বাংলা আমাদের মাতৃভাষা আছে অনেকের, কিন্তু তা সত্ত্বেও দেখবেন যে বাংলায় আমরা দুর্বল। এবং আজকে যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে লেখা আছে 47তম বিসিএস খাদ্য অধিদপ্তর আছে, এবং এটিও আছে, প্রাইমারি আছে, নিয়োগ পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন সমাধান আছে পর্ব আজকে 5। পর্ব কত? 5। আমাদের সাথে যারা যারা যুক্ত হয়েছেন, আমি খালিদ হাসান আমাদের, লাল ফুল হাসান আমাদের সাথে, শামিন ইতি আছেন আমাদের সাথে, শামসুল নাহার আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং মিজানুর রহমান যুক্ত হয়েছেন আমাদের সাথে, লামিয়া আক্তার তিনি আমাদের রংপুর থেকে যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবং সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু আজকে কি পাবেন? সর্বোচ্চ শেয়ারকারী যদি আমার ক্লাসে যদি কেরিয়ার প্লাস বাংলা বই না পান তাহলে কি হয়? অবশ্যই কেরিয়ার প্লাস বাংলা বই কিন্তু এটা পাবেন। আজকেও দেখি যে কে সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী থাকেন, তার জন্য কিন্তু এই কেরিয়ার বাংলা বইটা থাকবে। আর 49তম বিসিএস এর বই কিন্তু আমাদের ছাপানো, আজকে প্রেসে কিন্তু ছাপানো কাজ চলতেছে। ইনশাল্লাহ আপনারা 3 থেকে 4 দিনের ভিতরেই আপনারা হাতে পেয়ে যাবেন, এবং আমরাও হাতে পেয়ে যাব, যার মাধ্যমে আপনারা সবাইকে এগুলো পড়াশোনা করতে পারবেন। স্যার আমার প্রিয় স্যার কেমন আছে? আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান আলহামদুলিল্লাহ ভালো আছে। খাদিজা খাতুন আছেন আমাদের সাথে, ভেরি গুড। আমাদের সেলিনা সেলি আছেন আমাদের সাথে, আম্বিয়া তিনি আছেন আমাদের সাথে, ভেরি গুড। এরপর আমাদের সাথে আমাদের তাহারি পরে মনে আছেন আমাদের সাথে, মোশারেফ হাসান আমাদের সাথে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ঝটপট ঝটপট। চট্টগ্রাম থেকে আছেন আমাদের সাথে যুক্ত আছেন অনেকে। তাই সবাইকে কেমন আছেন? আমাদের আরিফ প্রামাণিক আছে আমাদের সাথে যুক্ত, তানিয়া সুলতানা তিনি আমাদের যশোরের ঝিকরগাছা থেকে যুক্ত আছেন। ওকে, ক্লাস দিয়ে দে সব গ্রুপে। ওকে, পাবনা থেকেও আমাদের সাথে যুক্ত আছেন। আমরা ঝটপট এখন ক্লাসটা কিন্তু সবাই, পপি আছেন আমাদের সাথে, খুলনা থেকে যুক্ত আছে, ফাইমে আফরিন আছেন আমাদের সাথে, মদিনাতুন নাহার আছেন, আমাদের জান্নাতুল ফেরদৌস যুক্ত আছেন। আমরা ঝটপট যুক্ত করে কমেন্ট করতে থাকবো, ক্লাসগুলো করতে থাকবো। দেখেন প্রথম যে ক্লাসটা আছে, কোন দুটি রচনা একই শ্রেণী? খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা 2021 সালে প্রশ্ন আসছে, বন অধিদপ্তর বা অফিস পরীক্ষা আবার এই প্রশ্নটা আবার 2025 সালে কিন্তু এসে গেছে। তাহলে এই ধরনের প্রশ্নগুলো, কনফিউশন প্রশ্নগুলো সাধারণত বিসিএস পরীক্ষা আমরা দেখতে পাই, এই প্রশ্নগুলো বিসিএস পরীক্ষা দেখতে পাই। তো এখানে আপনার এই সবগুলো সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে এখান থেকে 49তম বিসিএস পরীক্ষা এবং আমাদের যে 47তম বিসিএস পরীক্ষা আছে সেখান থেকে দেখবেন ধারণা পেয়ে যাবেন। এখানে বলছে ভালো করে বুঝবেন পরীক্ষার হলে, তারপর প্রশ্নের জবাব দিবেন। কোন দুটি রচনা একই শ্রেণীর? ভালো করে বুঝবেন কোন দুটি রচনা একই শ্রেণীর। তাই এখানে দেখেন প্রথমে আছে নীল দর্পণ আর একটা আছে বিশ্বাস সিন্ধু। খেয়াল করেন, নীল দর্পণ এটা একটা নাটক, দীনবন্ধু মিত্র রচিত একটা কি নাটক, যেটি 1860 সালে বাংলা প্রেস থেকে প্রকাশ পায়। তা ঢাকা শহরের প্রথম ছাপাখানাটির নাম কি? বাংলা প্রেস। লিখে রাখেন, ঢাকা শহরের প্রথম ছাপাখানাটির নাম হলো বাংলা প্রেস। দ্রুত লিখে রাখেন, বিশেষ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে ঢাকা শহরে প্রতিষ্ঠিত প্রথম ছাপাখানাটার নাম কি? বাংলা ছাপাখানার নাম কি? বাংলা প্রেস। এই বাংলা প্রেস মানে কত সালে প্রতিষ্ঠিত হয়? 1860 সালে। লিখে রাখেন, 1860 সালে বাংলা প্রেস প্রতিষ্ঠিত কত সালে? 1860 সালে।
তাহলে দ্রুত লেখেন, দ্রুত 1860। নীল দর্পণ নাটকটি প্রকাশিত হয় কোথা থেকে? ওই বাংলা প্রেস থেকে। বাংলা প্রেস থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম নীল দর্পণ, নীল দর্পণ, নীল দর্পণ। আর এই নীল দর্পণ নাটকটি প্রকাশ পায় 1860, 1860, 1860। দ্রুত লিখে রাখে, নীল দর্পণ নাটকটি প্রকাশ পায় কত সালে? 1860 সালে, 1860। তা এই নীল দর্পণ নাটকটি কার? দীনবন্ধু মিত্র। লিখে রাখেন, এটা হলো দীনবন্ধু মিত্রের একটা বিখ্যাত নাটক, আর এটা প্রকাশ পায় 1860 সালে। কত সালে? 1860 সালে কিন্তু এটা প্রকাশ পায়। এবার আসে বিশ্বাস সিন্ধু। আমরা জানি ইতিহাস আশ্রয় একটা উপন্যাস ধর্মী একটা রচনা হলো বিশ্বাস সিন্ধু। এই বিশ্বাস সিন্ধু হলো উপন্যাস, নীল দর্পণ এটা হলো নাটক। তা নীল দর্পণ এটা হলো নাটক, আর অপরদিকে বিশ্বাস সিন্ধু মীর মোশাররফ হোসেন রচিত, এটা একটা উপন্যাস, এটা একটা মহাকাব্যিক উপন্যাস। দ্রুত লেখেন। তার বিশেষ সিন্ধু 1885 সালে এই উপন্যাসটা প্রকাশ পায়। 1885। তাহলে বিশেষ সিন্ধু উপন্যাসটা প্রকাশ পায় 1885 সালে। দ্রুত লেখেন, 1885, 1885। কয়টা প্রশ্ন বললাম? খাতা লিখে ভরে ফেলবেন এবং হ্যান্ডনোটগুলো জমা দেবেন আমাদের কাছে। আপনাদের হ্যান্ডনোটগুলো আমরা আবার প্রকাশ করব। তা দেখেন, প্রথম প্রশ্নটা আমি কিন্তু আপনাদের লিখে দিয়েছিলাম। প্রথম প্রশ্নটা হলো, ঢাকা শহরের প্রথম বাংলা ছাপাখানাটির নাম কি? বাংলা প্রেস। নাম বাংলা প্রেস। এই বাংলা প্রেস কে প্রতিষ্ঠা করেন? কৃষ্ণচন্দ্র মজুমদার। অত কিছু জানার আপনার দরকার নাই, শুধু মনে রাখেন বাংলা প্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে? 1860 সালে। কোথায়? ঢাকার আজিমপুরে। এরপর এই বাংলা প্রেস থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি? নীল দর্পণ। বাংলা প্রেস থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম নীল দর্পণ। এরপর দেখেন, পরীক্ষা আসতে পারে, এই নীল দর্পণ কি? নীল দর্পণ হলো একটা নাটক। এই নীল দর্পণ নাটকটি প্রকাশ পায় কত সালে? এটি প্রকাশ পায় 1860 সালে। কত সালে? 1860 সালে। তো 1860 সালে এটা প্রকাশ পায়। এটা রচনা করছেন কে? দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র। এরপর আসে আমরা বিশ্বাস সিন্ধু। বিশ্বাস সিন্ধু উপন্যাসটি প্রকাশ পায় কত সালে? 1885 সালে। কত সালে? 1885 সালে। এরপরে প্রশ্ন, এই বিশ্বাস সিন্ধু উপন্যাসটির রচয়িতা কে? মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেন। সুতরাং উত্তর কিন্তু এটা হচ্ছে না। কোন দুটি রচনা একই শ্রেণী? উত্তর এটা হবে না, কারণ নীল দর্পণ হলো নাটক, বিশ্বাস সিন্ধু হলো ইতিহাস আশ্রয়ী উপন্যাস। সুতরাং উত্তর কিন্তু প্রথমটা হচ্ছে না। তো এটা আমরা কেটে দেই, এটা উত্তর হবে না। তারপর দেখো, লাল সালু ও বলাকা। এখন দেখো, লাল সালু কার? আমরা জানি 1948 সালে প্রকাশ পায় এই লাল সালু উপন্যাসটি। সৈয়দ ওয়ালিউল্লাহর একটা বিখ্যাত উপন্যাস লাল সালু। দ্রুত লেখেন, সৈয়দ ওয়ালিউল্লাহর একটা বিখ্যাত উপন্যাস লাল সালু, যেটি 1948 সালে প্রকাশ পায়। কত সালে? 1948 সালে প্রকাশ পায়। তা লিখে রাখেন, লাল সালু উপন্যাসটি প্রকাশ পায় কত সালে? 1948 সালে। আর একটা প্রশ্ন লিখে রাখবেন, যার হ্যান্ড নোট সবচেয়ে ভালো হবে তার হ্যান্ড নোট কিন্তু আমাদের পেজে নাম সহ একদম প্রকাশ করা হবে। তাহলে লাল সালু উপন্যাসটির রচয়িতা কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। লিখে রাখেন, লাল সালু উপন্যাসটির রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ। লাল সালু উপন্যাসটি প্রকাশ পায় কত সালে? 1948 সালে। লাল সালু উপন্যাসটি প্রকাশ পায় কত সালে? 1948 সালে। লিখছেন, এটা একটা উপন্যাস। অপরদিকে বলাকা একটা কিন্তু কাব্য। বলাকা কি? বলাকা কাব্য। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কাব্য বলাকা। দ্রুত লেখেন, বলাকা হলো, এটা 1916 সালে প্রকাশ পায়। বলাকা কাব্যটি প্রকাশ পায় কত সালে? 1916 সালে। লিখে রাখেন। তাহলে দেখেন, এটাও কিন্তু উত্তরটা হচ্ছে না। কেন উত্তরটা হচ্ছে না? কারণ লাল সালু একটা উপন্যাস, এটা প্রকাশ পায় কত সালে? 1948 সালে। রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ। অপরদিকে বলাকা হলো একটা কাব্য। বলাকা কি? কাব্য। বলাকা কাব্যটি রচয়িতা আমাদের বিশ্বকবি রবি ঠাকুর। এবং এই বলাকা কাব্যটি প্রকাশ পায় কত সালে? 1916 সালে। 1916। সুতরাং 2 নম্বর উত্তরটাও হচ্ছে না। বলছে কোন দুটি রচনা একই শ্রেণীর? বুঝতে পারতেছেন খাদ্য অধিদপ্তর মানে কি? মনে করেন এই খাদ্য মানেই বিসিএস। আমি বারবার বলি, খাদ্য মানেই বিসিএস। এই ধরনের স্টাইলিশ প্রশ্ন করে অনলি বিসিএস। এই বিসিএস পরীক্ষার প্রশ্নগুলাই অন্য ছোট 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 চাকরি পরীক্ষায় ধরে দেয়। এরপর দেখেন, এখানে আছে গীতাঞ্জলি আর একটা আছে অগ্নিবীণা। আমরা সবাই জানি গীতাঞ্জলি একটা কাব্য। গীতাঞ্জলি কি? কাব্য। আর অগ্নিবীণা কি? এটাও একটা কাব্য। সুতরাং এখানে বলছে কোন দুটি রচনা একই শ্রেণীর? উত্তর এইটা ঠিক আছে। উত্তর এটা ঠিক আছে, কারণ গীতাঞ্জলি কাব্য। এখানে দেখেন, এখানে কিছু প্রশ্ন আপনারা লিখতে হবে যে বিসিএস পরীক্ষা যেহেতু মনে রাখবেন, এই গীতাঞ্জলি কাব্যটি প্রকাশ পায় 1910 সালে। লিখে রাখো, গীতাঞ্জলি কাব্যটি প্রকাশ পায় 1910 সালে। 1910 সালে। দ্রুত লেখেন, গীতাঞ্জলি কাব্যটি প্রকাশ পায় 1910 সালে।
গীতাঞ্জলি কাব্যটি প্রকাশ পায় কত সালে? 1910 সালে গীতাঞ্জলি কাব্যটি প্রকাশ পায়। এই গীতাঞ্জলি কাব্যের ভূমিকা লেখেন রবি ঠাকুর নিজেই। দ্রুত লেখেন, গীতাঞ্জলি কাব্যের ভূমিকা লেখেন রবি ঠাকুর নিজেই। গীতাঞ্জলি কাব্যের ভূমিকা লেখেন রবি ঠাকুর নিজেই। আবার ডাব্লিউ.বি. ইয়েটস বললেন না, গীতাঞ্জলি কাব্যের ভূমিকা লেখেন কে? রবি ঠাকুর নিজেই। এই গীতাঞ্জলি কাব্য প্রথম ইংরেজিতে অনুবাদ করেন রবি ঠাকুর নিজেই। লিখে রাখেন, এই গীতাঞ্জলি কাব্য ইংরেজিতে অনুবাদ করেন কে? এই গীতাঞ্জলি কাব্য ইংরেজিতে অনুবাদ করেন রবি ঠাকুর নিজেই। রবি ঠাকুর নিজেই কিন্তু এটা অনুবাদ করেন। কি নামে অনুবাদ করেন? সং অফারিংস। তাই গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের নাম সং অফারিংস। সং অফারিংস। এই গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের নাম কি? সং অফারিংস। এই গীতাঞ্জলি কাব্যটার নাম যে ইংরেজি সং অফারিংস রাখেন কে? ওই রবি ঠাকুর নিজেই। এই সং অফারিংস গ্রন্থটি প্রকাশ পায় কত সালে? 1912 সালে লন্ডন থেকে। কত সালে? 1912 সালে লন্ডন থেকে। এই সং অফারিংস গ্রন্থের ভূমিকা লেখেন, এই গ্রন্থের ভূমিকা লেখেন কে? এই গ্রন্থের ভূমিকা লেখেন উইলিয়াম বাটলার ইয়েটস। উইলিয়াম বাটলার ইয়েটস। দ্রুত লেখেন, এই সং অফারিংস গ্রন্থের ভূমিকা লেখেন উইলিয়াম বাটলার ইয়েটস, অর্থাৎ ডাব্লিউ.বি. ইয়েটস, যেটাকে বলি আমরা আইরিশ কবি উইলিয়াম বাটলার ইয়েটস। আবার লেখেন না যে গীতাঞ্জলি কাব্যের ভূমিকা লিখছে এই বাটপার, না, গীতাঞ্জলি কাব্যের ভূমিকা কিন্তু এই বাটপারে লেখে নাই। গীতাঞ্জলি কাব্যের ভূমিকা আমাদের রবি ঠাকুর উনিই লিখে গেছেন। ক্লিয়ার? এই সং অফারিংস গ্রন্থের ভূমিকাটা লিখলো কে? উইলিয়াম বাটলার ইয়েটস বা উইলিয়াম বাটপার ইয়েটস। মনে থাকে জানো, এই গ্রন্থের ভূমিকা লেখেন। আবার এই সং অফারিংস গ্রন্থটা প্রকাশ পায় কত সালে? 1912 সালে। কোথা থেকে? লন্ডন থেকে। কিন্তু গীতাঞ্জলি প্রকাশ পায় কত সালে? 1910 সালে। এরপর দেখেন, পরীক্ষা আরেকটা প্রশ্ন আসে, কোন গ্রন্থের জন্য রবি ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন? বলতে পারবেন? গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি কিন্তু নোবেল পুরস্কার পাননি। তিনি কিন্তু এই সং অফারিংস এই গ্রন্থটার জন্য নোবেল পুরস্কার লাভ করে 1913 সালে। রবি ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? এই সং অফারিংস গ্রন্থের জন্যই কিন্তু তিনি কি করেন? নোবেল পুরস্কার লাভ করেন। লিখছেন এটা? লিখছেন সবাই? দেখেন কতগুলো প্রশ্ন আমি বলে দিলাম, একটা প্রশ্নে আপনি কতগুলো প্রশ্ন লিখছেন একটু কমেন্টে জানান তো। কয়টা প্রশ্ন লিখতে পারছেন? কয়টা প্রশ্ন খাতায় লিখতে পারছেন একটু আমাকে বলেন। তাহলে এই সং উনি কিন্তু গীতাঞ্জলির জন্য নোবেল পান নাই। তা যদি পরীক্ষা আসে কোন গ্রন্থের জন্য রবি ঠাকুর এশিয়া মহাদেশের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? উত্তরটা হবে সং অফারিংস। তবে কোনো কারণে যদি অপশনে সং অফারিংস না থাকে সেক্ষেত্রে আপনি গীতাঞ্জলি টিক মেরে চলে আসবেন। ক্লিয়ার? সং অফারিংস না থাকলে গীতাঞ্জলি টিক দিয়ে চলে আসবেন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? এটা ক্লিয়ার তো? ওকে। আবার লাগছে এই যে দেখেন, এই যে সুমি যে আকামটা কি করছে দেখেন, এই সুমি আকামটা করছে, তিনি লিখছেন গীতাঞ্জলি ভূমিকা লেখেন ডাব্লিউ.বি. ইয়েটস। আমি কি একবারে কইছি? আমি একবারে কইছি গীতাঞ্জলি ভূমিকা লেখছে ডাব্লিউ.বি. ইয়েটস। এই উল্টা পাল্টা তোমরা লেখো, এই কারণে তোমাদের চাকরি হয় না। আমি বারবার বললাম গীতাঞ্জলি কাব্যের ভূমিকা লেখছেন রবি ঠাকুর নিজেই। কে লিখছে? রবি ঠাকুর নিজেই লিখছে। আর সং অফারিংস এই গ্রন্থটার ভূমিকা লিখছে ডাব্লিউ.বি. ইয়েটস। ক্লিয়ার? উল্টা পাল্টা যদি কেউ লেখেন তাহলে তার খবর আছে। মনে থাকবে তো? মনে থাকবে? ওকে। উল্টা পাল্টা পড়বান। দেখো কতগুলো প্রশ্ন আমরা লিখে দিলাম। এরপর দেখো, আমরা জানি ডাকঘর এটা একটা বিখ্যাত নাটক। ডাকঘর কি? ডাকঘর একটা বিখ্যাত নাটক। এটা হলো রবি ঠাকুরের বিখ্যাত। লিখে রাখো, ডাকঘর নাটকটি রচয়িতা কে? রবি ঠাকুর। আর শ্রীকান্ত বিখ্যাত একটা উপন্যাস, এটা হলো আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত একটা উপন্যাস শ্রীকান্ত। দ্রুত লেখেন, শ্রীকান্ত উপন্যাসটির রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ডাকঘর নাটকটির রচয়িতা কে? আমাদের রবি ঠাকুর। লিখতে পেরেছেন সবাই? ঝটফট লেখা শুরু করেন। বিসিএস পরীক্ষা দেখবেন যে 49তম বিসিএস পরীক্ষা কেমনে কমান পড়ে। কতগুলো প্রশ্ন লিখে দিলাম আপনাদেরকে। কয়টা প্রশ্ন লিখছেন আপনারা? 8টা প্রশ্ন লিখতে পারছেন। থ্যাংক ইউ। 8 9 10টা প্রশ্ন তো মনে হয় আমি বলেই দিলাম। একটা প্রশ্ন থেকে 10টা এমসিকিউ লেখাই দিলাম আপনাদেরকে। ওকে। তা ডাকঘর কার? রবি ঠাকুর। শ্রীকান্ত কার? আমাদের শরৎ আঙ্কেল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবার দেখেন এইখানে জিনিসটা একটু বোঝার আছে, দারিদ্রতা শব্দটি অশুদ্ধ কেন? এটা খাদ্য অধিদপ্তর আছে এবং 38তম বিসিএস পরীক্ষায় আসছে। তো এখানে দেখেন দারিদ্রতা শব্দটি অশুদ্ধ কেন? এটা কি প্রত্যয়জনিত কারণে, উপসর্গজনিত কারণে, নাকি কারকজনিত, নাকি অনুসর্গজনিত কারণে? এর আগে একটু বোঝার চেষ্টা করেন, ভালো করে খেয়াল রাখবেন। দারিদ্র, এই দারিদ্র হলো এটা কি? দারিদ্র এটা কিন্তু দারিদ্র এটা কি? দারিদ্র হলো নাউন। অবশ্যই দারিদ্র মানে জফলা থাকবে, এটা নাউন। আর দরিদ্র এটা কোনো জফলা থাকবে না, এটা হলো অ্যাডজেক্টিভ। এটা হলো অ্যাডজেক্টিভ।
তা দারিদ্র বানানো জফলা, এটা কিন্তু একটা নাউন। আর দরিদ্র এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, মানে বিশেষণ। খেয়াল করেন, এখন এই দারিদ্রটার সাথে আমরা ভুলে কি করি, তা একটা নাউন প্রত্যয় যুক্ত করি। তা এটা একটা নাউন, দারিদ্র নাউন, তা প্রত্যয়টাও কি নাউন। তা দুইটা নাউনের সাথে নাউন যুক্ত করা তো যাবে না। এরকম ভুলে আমরা দারিদ্রতা ব্যবহার করি, কি বলি, দারিদ্রতা একটি অভিশাপ, এটা ব্যবহার করি, এটা ব্যবহার করা যাবে না। কেন? এটা প্রত্যয়জনিত অপপ্রয়োগ ঘটে যাবে। তাহলে কি হবে, প্রত্যয়জনিত অপপ্রয়োগ। দারিদ্র নিজে একটা নাউন, আবার তার সাথে আপনি তা একটা নাউন প্রত্যয় যুক্ত করেন, তাহলে সেটা অপপ্রয়োগ হয়ে যাবে। সুতরাং দারিদ্রতা এই কথাটা বলা যাবে না। আপনার বাক্য শুদ্ধিকরণ দিয়ে দেয় দারিদ্রতা একটি অভিশাপ, সুতরাং দারিদ্রতা বলা যাবে না। তবে আপনি দরিদ্রটা অ্যাডজেক্টিভ, এর সাথে যখন তা নাউন প্রত্যয় যুক্ত করবেন তখন হয়ে যাবে দরিদ্রতা। দরিদ্রতা, এখন এই দরিদ্রতা কি হয়ে গেল, এখন এটা নাউন হয়ে গেল। এই শব্দটা আপনি ব্যবহার করতে পারবেন, অবশ্যই ব্যবহার করতে পারবেন। তাহলে এখানে দেখেন, দারিদ্র এটা নাউন, এটাও শুদ্ধ। দরিদ্রটা অ্যাডজেক্টিভ, এটাও শুদ্ধ। দরিদ্রতা এটা নাউন, এটাও শুদ্ধ। কিন্তু কখনোই বলতে পারবেন না দারিদ্রতা। সোর আমি বুদ্ধি একটা শিখাই দিই, যদি পরীক্ষায়, বিশেষ পরীক্ষায় বা কোনো চাকরি পরীক্ষায় যদি কোনো শব্দের সাথে যদি তা যুক্ত থাকে, ওটা প্রত্যয়জনিত অপপ্রয়োগ টিক দিয়ে চলে আসবেন। কি দিবেন? সোরামি বুদ্ধি প্রত্যয়জনিত অপপ্রয়োগ টিক দিয়ে চলে আসবে, মনে থাকবে তো? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। অর্থাৎ সোরামি বুদ্ধিটা কি, কোন শব্দের সাথে যদি তা যুক্ত থাকে, কি থাকবে, তা। তা যুক্ত থাকলে কি, প্রত্যয়জনিত অপপ্রয়োগ, প্রত্যয়জনিত অপপ্রয়োগ। ক্লিয়ার? এটা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এই কমেন্ট দেখা যায় না কেন, কমেন্ট পড়া যাচ্ছে না কেন? ওকে, আচ্ছা, পরে প্রশ্নটা, আচ্ছা 3 নাম্বার প্রশ্নটা একটু দেখেন, একটু 3 নাম্বার প্রশ্নটা আমরা একটু বলে যাচ্ছি। কোনটি যোগরূঢ় শব্দ? খাদ্য অধিদপ্তর পরীক্ষা 2021 আসছে, এটিও পরীক্ষা 2015 সালে আসছে, বাংলাদেশ রেলওয়েতেও আসছে পরীক্ষাটা। তাহলে কোনটি যোগরূঢ় শব্দ? এখন দেখে, আমরা জানি অর্থ অনুসারে শব্দ কত প্রকার। খেয়াল রাখো, অর্থ অনুসারে শব্দ, অর্থ অনুসারে, অর্থ অনুসারে শব্দ কত প্রকার? অর্থ অনুসারে শব্দ 3 প্রকার। লিখে রাখেন, অর্থ অনুসারে শব্দ 3 প্রকার। 1 নম্বরে আমরা লিখলাম যৌগিক শব্দ। এই 3টা ভালো করে খেয়াল রাখবেন। 1 নম্বরে যৌগিক শব্দ, 46তম বিশেষ পরীক্ষায় কিন্তু আসছে। 1 নম্বরে যৌগিক শব্দ, 2 নম্বরে রুর বারুরি শব্দ, 3 নম্বর হলো যোগরূঢ় শব্দ। ওকে, ওই আরেকজন রেকর্ড ক্লাস খুঁজে পাচ্ছি না, ক্লাস করতেছে এটা আসে রেকর্ড ক্লাস খুঁজে পাইতেছি না। মানে যার মাথায় যা এগো, মানে যে কত বাংলাদেশের আছে কথাটা, 3 পাগলের হলো মেলা নদেশে, এখানে 3 পাগল না, এখানে হলো চতুর্মুখী পাগল আছে ক্লাসে। ঘুম থেকে এইমাত্র উঠছে, হায় হায় আমি তো রেকর্ড ক্লাস পাইতেছি না। আচ্ছা দেখেন, তার যৌগিক শব্দ দেখেন, একটা টেকনিক লিখে রাখেন, মধুর মিতালি গায়ক, দ্রুত লিখে রাখেন, আমার সাথে সাথে বলেন মধুর মিতালি গায়ক। এই মিতালি শব্দটা 46তম বিশেষ পরীক্ষা এসেছিল। লেখেন মধুর মিতালি গায়ক, মধুর মিতালি গায়ক কর্তব্য না করে, কর্তব্য না করে, ছোটবেলা থেকে অনেক শিখছি, কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে, বাবুয়ানা ভাব করে, বাবুয়ানা ভাব করে রাধুনী দৌহিত্রকে সঙ্গে নিয়ে, রাধুনী, রাধুনী দৌহিত্র, রাধুনী দৌহিত্রকে সঙ্গে নিয়ে, রাধুনী দৌহিত্রকে সঙ্গে নিয়ে গোলাপি চিকা মারতে গেল। কি চিকা? পিঙ্ক কালারের চিকা, গোলাপি, গয়কারে গলায়কাল্লা পশকে, গোলাপি চিকা মারতে গেল, গোলাপি চিকা মারতে গেল। দ্রুত লেখো, মুখস্থ করে ফেলবেন একদম দ্রুত। তা কি লিখলাম? এই কটা, এর বাইরে কিন্তু আসে না পরীক্ষায়। তাহলে মধুর, মিতালি, গায়ক, কর্তব্য, বাবুয়ানা, তারপর কি রাধুনী, দৌহিত্র, গোলাপি, চিকামারা, এগুলো কি শব্দ? এগুলো হলো যৌগিক শব্দ। তাহলে লিখে রাখেন, মধুর, মিতালি গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে রাধুনী দৌহিত্রকে সঙ্গে নিয়ে গোলাপি চিকা মারতে গেল। দ্রুত লেখেন। আর আজকে সর্বোচ্চ শেয়ারকারী, মেনশনকারী, কেরিয়ার প্লাস 2টা বই পাবেন, টেনশন আর কোনো কারণ নাই। সবাই একটু ক্লাসটা টাইম লাইনে রেখে দেন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আপনার কাজে লাগবে। তাহলে যৌগিক শব্দ কি? মধুর মিতালি গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে রাধুনী দৌহিত্রকে সঙ্গে নিয়ে গোলাপি চিকা মারতে গেল। এই শব্দ কয়টাই হলো যৌগিক শব্দ। লেখা শেষ হলে ডান লিখবা, লেখা শেষ হলে ডান। দ্রুত গান লিখে ফেলবেন, দ্রুত গান লিখে ফেলবেন, ডান 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 ডান। মধুর মিতালি গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে রাধুনী দৌহিত্রকে সঙ্গে নিয়ে গোলাপি চিকা মারতে গেল। এই কটা কি শব্দ? এই কটা হলো যৌগিক শব্দ।
তাহলে আমরা অর্থ অনুসারে শব্দ কত প্রকার? 3 প্রকার। তাহলে আমরা যৌগিক শব্দ কয়টা কি কি আছে সেগুলো আমরা শিখে গেলাম। এখন দেখেন এখানে যৌগিক শব্দ, দেখেন এই মিতালি কি শব্দ? এই মিতালিটা কিন্তু যৌগিক শব্দ, তার উত্তর এটা কিন্তু হবে না। তাহলে অর্থ অনুসারে শব্দ 3 প্রকার। 1 নম্বরে যৌগিক শব্দ, 2 নম্বরে রুর বা রুরি শব্দ। তা 2 নম্বর লেখে রুর, রয় দীর্ঘ রুর, ঢয় বিন্দুরা, রুর অথবা রুরি শব্দ, রুর বা রুরি শব্দ। তা রুর বা রুরি শব্দ কি লেখেন? তেলে ভাজা সন্দেশ খেয়ে, তেলে ভাজা সন্দেশ খেয়ে এক রাখাল প্রবীণ গবেষণা করে হস্তির পিঠে বাঁশি বাজায়। দ্রুত লেখেন, তেলে ভাজা সন্দেশ, ছোটবেলা থেকে অনেক পড়ছি এগুলা। তেলে ভাজা সন্দেশ খেয়ে, তেলে ভাজা সন্দেশ খেয়ে, এই যে দেখেন তার সন্দেশ কি শব্দ? সন্দেশ কিন্তু রুর বা রুই শব্দ। মিতালি কি শব্দ? এই মিতালি কিন্তু যৌগিক শব্দ। মিতালি কি শব্দ? যৌগিক। সন্দেশ কি শব্দ? এটা হলো রুর বা রুরি শব্দ। তাহলে আমরা কি লিখলাম? তেলে ভাজা সন্দেশ খেয়ে এক রাখাল প্রবীণ, এক রাখাল প্রবীণ, এক রাখাল প্রবীণ গবেষণা করে, এক রাখাল প্রবীণ গবেষণা করে হস্তির পিঠে কি বাজায়? বাঁশি বাজায়। হস্তির পিঠে কি করে? বাঁশি বাজায়। তাহলে বাঁশি কি শব্দ? এটা রুর বা রুরি শব্দ। দ্রুত লেখেন, তেলে ভাজা সন্দেশ খেয়ে এক রাখাল প্রবীণ গবেষণা করে হস্তির পিঠে বাঁশি বাজায়। ভালো করে খেয়াল করেন সবাই, রুর বা রুরি শব্দ। তেলে ভাজা সন্দেশ খেয়ে এক রাখাল প্রবীণ গবেষণা করে হস্তির পিঠে বাঁশি বাজায়। তো এখানে যদি পরীক্ষা আসে, তৈল কি শব্দ? তৈল হলো রুর বা রুরি শব্দ। সন্দেশ কি শব্দ? রুর বা রুরি শব্দ। রাখাল কি শব্দ? রুর বা রুরি শব্দ। প্রবীণ কি শব্দ? রুর বা রুরি শব্দ। গবেষণা রুর বা রুরি শব্দ। হস্তি রুর বা রুরি শব্দ। বাঁশি রুর বা রুরি শব্দ। লিখছেন সবাই? লেখা শেষ হলে ডান লিখবেন, ডান। ডান লিখছেন? এর টেকনিক গুলো সব ক্রে প্লাস বই কিন্তু দেয়া আছে। তাহলে রুর বা রুরি শব্দ লেখা শেষ হলে একটু ডান লিখবেন। হ্যাঁ, লেখা শেষ হলে একটু ডান লিখবেন। কি লিখবেন? একটু ডান লিখবেন। তাহলে আমি আবার নেক্সটে আপনার চলে যেতে পারবো। আচ্ছা, গেল এটা রুর বা রুরি শব্দ। এরপরে কি 3 নাম্বারে কি? 3 নাম্বার হলো যোগরুর শব্দ। পরীক্ষায় যেভাবে আসুক আপনি যেন বিশেষ পরীক্ষায় উত্তরটা করে আসতে পারেন, যে কোনো চাকরি পরীক্ষায়। তা 3 নাম্বার হলো যোগরুর শব্দ। 3 নাম্বার এই যে যোগরুর শব্দ, তা যোগরুর শব্দের একটা টেকনিক কি লিখবেন? যোগরুর শব্দ বলদ, 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 রয়কার রাজ, রাজপুত, বলদ রাজপুত, পঙ্কজ মহাযাত্রা, পঙ্কজ মহাযাত্রা করে জলধির কাছে গেল। কোথায় গেল? জলধির কাছে গেল। দ্রুত লেখেন, বলদ, রাজপুত, পঙ্কজ, মহাযাত্রা, জলধি, এই কয়টা হলো যোগরুর শব্দ। আপনার পরীক্ষায় ধরছে কোনটি যোগরুর শব্দ? উত্তর এখানে আছে, এই যে পঙ্কজ, অপশনে পঙ্কজ আছে, আছে। সুতরাং পঙ্কজ হলো আমাদের যোগরুর শব্দ। উত্তরটা পেয়ে গেলাম। পরীক্ষা এখান থেকে আপনাদের ধরবে নিচের কোনটি যৌগিক শব্দ, নিচের কোনটি রুর বা রুরি শব্দ, নিচের কোনটি যৌগিক শব্দ নয়, নিচের কোনটি যোগরুর শব্দ, নিচের কোনটি যোগরুর শব্দ নয়। উভয় স্টাইলই পরীক্ষা আসতে পারে। ক্লিয়ার সবাই? লিখছেন লিখছেন লিখছেন? হ্যাঁ, উপখাদ্য অধিদপ্তরে লিখিত প্রিলি উভয় আসতে পারে, তবে টেনশন নিয়ে না। আইবিএ প্রশ্ন করবে, প্রিলি হওয়ার সম্ভাবনা বেশি। আইবিএ প্রশ্ন করবে, প্রিলি হওয়ার সম্ভাবনা বেশি, টেনশন নিয়েন না। ওকে, তাহলে এর পরের প্রশ্নটা আমরা কি পড়তে পারি দেখেন। পরের প্রশ্নটা দেখেন, কোন বানানটি শুদ্ধ? চমৎকার একটা বানান আসছে এখানে দেখেন। এই বানানটা আসছে 41তম বিশেষ পরীক্ষায় বানানটা আসছে, এবং খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা 2021 সালে বানানটা আসছে। বানানটা কোনটা হবে একটু আপনাদের কাছ থেকে উত্তর আশা করতেছি। উত্তর কোনটা হবে? মনোকষ্ট, মনা বিসর্গ তারপর কষ্ট, মনোকষ্ট, মন কষ্ট, মনোকষ্ট। আমি একটু বলে দিচ্ছি, এই জিনিসটা খেয়াল রাখবেন। এটা হলো মনোকষ্ট, এটা হলো নিপাতনে সিদ্ধ সন্ধি, নিপাতনে সিদ্ধ সন্ধি। কোন বানানটি শুদ্ধ মনে রাখবেন? ম ন, এই মাঝখানে দুইটা আন্ডা দেবেন, এই দুইটাকে বলে বিসর্গ। ক শয়টাষ্ট, মনোকষ্ট। আপনারা ভুলে হয়তো মনোকষ্ট বানান এখানে অনেকে এভাবে লেখেন, এরকম কোলন চিহ্ন দিয়ে মনোকষ্ট বানান লেখা যাবে না। বিসর্গ মানে একেবারে আন্ডার মতো গোল, এদিক দিয়ে তাকালে আর একদিক দিয়ে দেখা যায়। উত্তর হলো মনোকষ্ট, উত্তর হলো ক।
মনোকষ্ট বানানটা সহজ ছিল, বানানটা কঠিন ছিল না? সহজ ছিল, কঠিন ছিল না? দেখো এবারে কি, কোনটি সরল বাক্য, কোনটি সরল বাক্য? এটা খাদ্য পরীক্ষা 2021 আছে, এটিও নিয়োগ পরীক্ষা আছে 2015। কথা বলিনি তাই বিপদে পড়েছি। কোনটি সরল বাক্য? এখন সরল বাক্য চেনার উপায় হলো আপনার, এই সরল বাক্যে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। কয়টা? একটা মাত্র সমাপিকা ক্রিয়া বা ফাইনিট ভার্ব থাকে। আর নন ফাইনিট ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, 10টাও থাকতে পারে, একটাও থাকতে পারে। ভালো মতো খেয়াল রাখবেন যে সরল বাক্য চেনার উপায় হলো, বাক্য যত বড়ই হোক না কেন একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। কয়টা? একটা। আচ্ছা দেখি এখানে কি আছে, দেখো প্রথম বাক্যটা বলছে সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। এই জিনিসগুলো পারতে হলে আপনাকে সরল বাক্য চেনার উপায় জানতে হবে, জটিল বাক্য চেনার উপায় জানতে হবে, যৌগিক বাক্য চেনার উপায় জানতে হবে। জটিল বাক্যের ভিতরে যে, সে, যাহা, তাহা, যিনি, তিনি, যখন, তখন, যদি, তবে, যেই না, অমনি, যেখানে, সেখানে, এইগুলা যুক্ত থাকে। এখানে বলছে সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, সত্য কথা বলিনি তাই বিপদে। এখন দেখো সত্য কথা বলিনি এই একটা স্বাধীন বাক্য, সত্য কথা বলিনি এই একটা স্বাধীন বাক্য, বিপদে পড়েছি এই একটা স্বাধীন বাক্য, মাঝখানে তাই আছে। তা তাই এই যে ও এবং দুটা স্বাধীন বাক্যের মাঝখানে, ও এবং দুটি স্বাধীন বাক্যের মাঝখানে ও এবং আর, কিন্তু, নতুবা, অথবা, সুতরাং, নইলে, তথাপি, বরং, কিংবা, অথচ, ফলে, তাই, কারণ, এগুলো যদি যুক্ত থাকে তাহলে সেটা কি হয়? যৌগিক বাক্য হয়। তাহলে সেটা যৌগিক বাক্য হয়। তো এখানে বলছে যে সত্য কথা বলেনি তাই বিপদে পড়েছি। এখন সত্য কথা বলেনি একটা স্বাধীন বাক্য, বিপদে পড়েছে একটা তাই আছে মাঝখানে, এই বাক্যটা হলো যৌগিক বাক্য। প্রথম বাক্যটা কি? প্রথম বাক্যটা হলো যৌগিক বাক্য। আমাকে চেয়েছে কোনটি সরল বাক্য, তা প্রথমটা হবে না। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। দেখো মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এই করলে এটা নন ফানিট ভার্ব, নৃত্য করা এই একটা মাত্র ফানিট ভার্ব, সুতরাং উত্তর হবে এটা। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, উত্তর হবে খ। উত্তরটা হবে কি? খ। পরের বাক্যটা একটু দেখেন, বিপদ এবং দুঃখ এক সময় আসে। এখানে যেহেতু মাঝখানে এবং আছে, এই ধরনের বাক্য এটাও সরল বাক্য হয় ব্যাকরণগত দিক থেকে। তবে আমাদের বইয়ে এটা দেয়া আছে, যেহেতু বোর্ড বইয়ে দেয়া আছে, এটা যৌগিক বাক্য, এই জন্য এটা যৌগিক বাক্য টিক দিয়ে চলে আসবেন, কিচ্ছু করার নাই, কিছু এটা যৌগিক বাক্য টিক দিয়ে চলে আসবেন। যতই করিবে দান তত যাবে বেড়ে, এখানে যত আছে তত আছে, এটা হলো জটিল বাক্য। যত তত যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটা জটিল বাক্য হয়। যত তত থাকলে সেটা কি হয়? জটিল বাক্য হয়। লিখছেন এটা? ওকে, তাহলে উত্তর কোনটা হবে? যে কোনটি সরল বাক্যটা বলছে মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এটা কিন্তু সরল বাক্য, কারণ এখানে দেখো নৃত্য করে একটা মাত্র সমাপিকা ক্রিয়া আছে, আর অসমাপিকা ক্রিয়া আছে করলে, এটা অসমাপিকা ক্রিয়া, এজন্য এটা সরল বাক্য। এই বাক্যটাকে যদি আমরা জটিল বাক্য নাই তাহলে আমরা নিতে পারি যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে, যখন মেঘ গর্জন করে। আবার এটাও বলতে পারি যদি মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে। আর এটাকে যৌগিক বাক্য যদি নিতে চাই তাহলে হয় মেঘ গর্জন করে এবং ময়ূর নৃত্য করেন, মেঘ গর্জন করে ফলে ময়ূর নৃত্য করে, মেঘ গর্জন করে সুতরাং ময়ূর নৃত্য করে, অনেকভাবেই বানানো যায়। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে, দেখি আজকে সেই সর্বোচ্চ শেয়ারকারী কে থাকেন আর কে হন। শোনেন, 49তম বিসিএস পরীক্ষা সবাইকে বলি, 49তম বিসিএস পরীক্ষা যারা কখনো জীবনে কল্পনা করেন না আপনি একটা বিসিএস পরীক্ষা দিবেন, কারণ 900 নম্বর লিখিত পরীক্ষা, 1100 নম্বর লিখিত পরীক্ষা দেওয়ার মতো অনেকেরই সক্ষমতা নাই, অনেকে শারীরিক ভাবে দুর্বল। কোনটা? এই বিসিএস পরীক্ষা দেওয়া। 49তম বিসিএস আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ। আপনি শারীরিকভাবে দুর্বল হলেও, মানসিকভাবে দুর্বল হলেও এই 49তম অনলি খালি এমসিকিউ দাগাইবেন, এমসিকিউ দাগিয়েই ক্যাডার অফিসার। সুতরাং এই জিনিসটা ভুলবেন না। আমার ঘরের চাবি পরের হাতে, এই গানটির রচয়িতাকে? পাগলা কানাই নাকি হুমায়ুন আহমেদ নাকি লালন শাহ নাকি হাসন রাজা? দ্রুত বলেন এটা কার? এই ক্লাসে পানি দেওয়া নাই কেন? আমার ঘরের চাবি পরের হাতে, এই গানটি কার? ভালো করে মনে রাখবেন, এই লালন শাহর গানগুলো দেখেন, এটা আসছে কোথায়? সহকারী খাদ্য অধিদপ্তর পরীক্ষা 2021 আসছে, 34তম বিসিএস পরীক্ষা আসছে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু একটা গান, এগুলা দেখলাম যে খাদ্য অধিদপ্তরে ধরে, এটিও তো ধরে, বিখ্যাত পংক্তি একটা টপিক আছে, এটা প্রাইমারি তো একটা পংক্তি থেকে ধরে, বিসিএস পরীক্ষা একটা পংক্তি বা গানের লাইন থেকে ধরে, এবং অনেক ছোট ছোট চাকরি পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন ধরে। তো এগুলো মনে রাখবেন। এই লালন শাহ
এই লালন শাহর যে গানগুলা, এই লালন শাহর গানগুলা কিন্তু আধ্যাত্মিক বিষয়ক। লেখেন, লালনের গানগুলা কিন্তু আধ্যাত্মিক বিষয়ক। লালনের গানগুলা কি আধ্যাত্মিক, অর্থাৎ বাউল গান মানে হলো এত বুক নিবেই জোরে আল্লাহ রে, লালনের গানগুলা কি আধ্যাত্মিক বিষয়ক। লিখছেন এটা? তাহলে আমার ঘরের চাবি পরের হাতে, গানটি রচয়িতাকে সবাই বলছে লালন শাহ, লালন শাহ, লালন শাহ। এখন দেখেন এই গানটা যে আবার বিশেষ পরীক্ষা 49-এ ধরবে বা 50-এ ধরবে বা 47-এ ধরবে, বা এটা যে ফুডে ধরবে বা এটিওতে ধরবে বা প্রাইমারিতে ধরবে বা নিবন্ধনে ধরবে, এমন কোনো নিশ্চয়তা নেই। তার মানে লালনের আর যে গানগুলো আছে সেগুলো লিখতে হবে। লেখেন, লালনের আরো গান লেখেন, লালনের আরো আরো দু একটা গান লিখে রাখেন। মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, ডট 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 ডট। এটাই, এই মিলন হবে কত দিনে, এই বিখ্যাত গানটি রচয়িতাকে লালন শাহ। দ্রুত লেখেন। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। আর একটা গান লেখেন, খাঁচার ভিতর অচিন পাখি, খাঁচার ভিতর, খাঁচার ভিতর অচিন পাখি, খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। দ্রুত লেখেন। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত। আর একটা লেখেন, আপন ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা। আর একটা লেখেন, আপন ঘরে বোঝাই শোনা, আপন ঘরে, আপন ঘরে বোঝাই শোনা, আপন ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। আর এই দেখেন আধ্যাত্মিক গান, এই গানের ভিতরে তেমন কোনো রোমান্টিকতা নাই। আছে এই একটা গানে আছে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। এই একটা গানের ভিতরে সামথিং রোমান্টিসিজম আছে, কিন্তু বাকি গানগুলা দেখবেন সব রোমান্টিক ছাড়া। তা লালনের গানগুলা কিন্তু রোমান্টিকতা ছাড়া, লালনের গানগুলা কি রোমান্টিকতা ছাড়া। তা আমার ঘরের চাবি পরের হাতে, এই একটা বিখ্যাত গান। মিলন হবে কতদিনে, একটা বিখ্যাত গান। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়, এই একটা বিখ্যাত গান। আপন ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা। তিন পাগলের হলো মেলা নদে এসে, আরো একটা গান আছে, তিন পাগলের হলো মেলা নদে এসে। দ্রুত লেখেন, তিন পাগলের হলো মেলা নদে এসে, তিন পাগলের, তিন পাগলের হলো মেলা, হলো মেলা নদে এসে। দ্রুত লেখেন, তিন পাগলের হলো মেলা নদে এসে। দ্রুত লেখেন, দ্রুত লেখেন, দ্রুত লেখেন। আর একটা লেখেন, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। এই গানগুলো পারা যায় আসলে, প্রত্যেকটা গানের ভিতরে আধ্যাত্মিক আছে। আর একটা গান আছে, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। লেখা শেষ, আর লেখার দরকার নাই ভাই, এটা এমনিই পারবেন, কারণ প্রত্যেকটা গানের ভিতরে আধ্যাত্মিক কি আছে, সব আধ্যাত্মিক। এর ভিতরে কোথাও সে কিন্তু লেখা নাই ফাইটিয়া যায় বুকটা ফাইটিয়া যায়, লিখছে। এই গানগুলো কিন্তু সে লেখে নাই। তা বোঝাই যায় যে তার গানের ভিতরে কি আছে, আধ্যাত্মিক আছে। আপনারা আমরা যে গানগুলা গাই আসলে ওই গানগুলা কিন্তু না, ওই গানগুলা কিন্তু না, ঠিক আছে, ওই গানগুলা কিন্তু আমরা গাই না। কি গাই, কথা কন না কা? ওই গানগুলা কিন্তু আমরা যে গানগুলা গাই ওই গানগুলা না। গানগুলা লিখছেন তিনি, তার এসে তো আরে সব পাগল আছে আমাদের সাথে। আচ্ছা, তাহলে লালন শাহর গানগুলো আমরা পরীক্ষা আসলে পারবো যে তিনি বেশিরভাগই গানগুলো লিখছেন আধ্যাত্মিক বিষয়। আর এই বাউল গানকে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে। কিন্তু আর একটা প্রশ্ন আসে যে বাউল সম্রাট বলা হয় কাকে। এই বাউল সম্রাট কিন্তু লালন শাহকে বলা হয়, আর শাহ আব্দুল করিম তাকেও কিন্তু বলা হয়। তবে পরীক্ষায় ভেজাল লাগিয়ে দেয়, কোনো কোনো পরীক্ষায় অপশনে বাউল সম্রাট ওই লালন শাহ থাকে, আবার শাহ আব্দুল করিমও থাকে। সেক্ষেত্রে আপনি বাউল সম্রাট অর্থাৎ বাউলদের যে সম্রাট, এটা লালন শাহ আছে আর কে, ওই যে শাহ আব্দুল করিম। তবে আধুনিক যুগে শাহ আব্দুল করিম কিন্তু তাকে টিক দিলে চলে আসবেন। আর যদি শাহ আব্দুল করিম না থাকে তাহলে লালন শাহ মাইরে দিয়ে আসেন। কারণ এই দুই ব্যক্তিকে কি বলা হয়, এই দুই ব্যক্তি কি বলে হয়, এই যে দেখেন, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, এই গানটি রচয়িতাকে। এটিও নিয়োগ পরীক্ষা 2015, এনএসআই সহকারী পরিচালক 2025। এই গানটি রচয়িতাকে, দ্রুত বলেন।
ওরে বাপরে, আপনি তো ভালোই পারেন। আচ্ছা, এটা কি হবে একটু বলেন তো? যে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, এটা টেকনিক দিয়ে লেখাই দিই, দেখেন যে এক সাগর গোবিন্দ আপেল, টেকনিকটা মনে রাখেন। এই গানগুলো মনে রাখা টেকে, এক সাগর গোবিন্দ আপেল, এক সাগর গোবিন্দ আপেল, এই টেকনিকটা মনে রাখো। তার মানে কি, এক সাগর রক্তের বিনিময়ে এই গানটির রচয়িতা বা গীতিকার হলো গোবিন্দ হালদার, রচয়িতা এবং গীতিকার হলো গোবিন্দ হালদার, এবং সুরকার হলো আপেল মাহমুদ। সুরকার কে? আপেল মাহমুদ। টেকনিকটা কি লিখলাম? এক সাগর গোবিন্দ আপেল। কি লিখলাম? এক সাগর গোবিন্দ আপেল। তার মানে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, এই গানটির গীতিকার বা রচয়িতা হলেন গোবিন্দ হালদার, গীতিকার বা রচয়িতাকে গোবিন্দ হালদার, এবং সুরকারকে আপেল মাহমুদ, সুরকারকে আপেল মাহমুদ। টেকনিকটা মনে রাখবেন, এক সাগর গোবিন্দ আপেল। তা প্রথম গোবিন্দ, প্রথমটা হলো গীতিকার বা রচয়িতা, এটা হলো গীতিকার বা কি রচয়িতা। তো এই গানটার গীতিকার বা রচয়িতাকে গোবিন্দ হালদার, আর আপেল মাহমুদ কি, উনি হলেন সুরকার। উনি কি? উনি হলেন সুরকার। তো এখানে বলছে কি, এক সাগর রক্তের বিনিময়ে বাংলা স্বাধীনতা আনলে যারা, এই গানটির রচয়িতাকে। তো উত্তরটা হবে গোবিন্দ হালদার, উত্তরটা হবে গোবিন্দ হালদার। লিখছেন সবাই? লিখছেন সবাই? লিখছেন, লিখছেন? ওকে 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 ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এক সাগর গোবিন্দ আপেল মনে রাখবেন এভাবে, এই গান থেকে একটা ধরবেই, যে কোনো চাকরি পরীক্ষা দিতে চান না, ধরবেই। ওয়াও, চমৎকার একটা গান আসছে এখানে। কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি, এই গানটির গীতিকা, গানটির রচয়িতাকে কে পারেন? এই গানটির রচয়িতাকে, দ্রুত লেখেন, দ্রুত দ্রুত। এই গানটির রচয়িতাকে? এটা রচয়িতাকে বলেন। কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি, এই গানটির রচয়িতা কে? গানটির গীতিকার কে? পারবেন এটা? কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি, বিখ্যাত একটা গান। এই গানটির গীত, এটা যদি না পারেন পরীক্ষার হলে লাভ নাই। এটা বিসিএস ভাইবা বোর্ডেও কতবার ধরে এই গানটা। অনেক ভাইবা বোর্ডে, চাকরি ভাইবা বোর্ডেও কিন্তু গানটা ধরে। বিখ্যাত একটা গান, শাহ আব্দুল করিমের বিখ্যাত একটা, একজন লিখছে হাসন রাজা। আর ওই বেটা তো লুচ্ছা বেটা, ওই বেটা এগুলো লেখছে কখন? হাসন রাজা তো লুচ্ছা, ওই লুচ্ছা বেটা এগুলো লিখলে কবে আবার? হাসন রাজা কি ভালো মানুষ? এ তো ক্যারেক্টারই খারাপ। হাসন রাজা তো, হাসন রাজা তো বিখ্যাত লুচ্ছা। হ্যাঁ, হাসন রাজা এইসব গান জীবনে লিখতে পারে? হাসন রাজা লিখবে কোন গান জানেন? নেশা লাগিল রে, বাঁকা তো নয়নে নেশা লাগিল রে, এইসব লুচ্ছামি গান গাইবে কেডা? হাসন রাজা। ঠিক আছে না? ঠিক আছে, এই শাহ আব্দুল করিম তো আর এইসব না। এটা হলো কেন প্রীতি বাড়াইলের বন্ধু ছেড়ে যাইবা যদি, এই রোমান্টিক দেখবা, সব রোমান্টিক গান। এই শাহ আব্দুল করিমের গানগুলা লিখে রাখো, এর গানের ভিতরে হলো সব রোমান্টিকতা, লিখে রাখো। শাহ আব্দুল করিমের রোমান্টিক গান, আর লালন শাহর ভিতরে আধ্যাত্মিক গান। লালন শাহ যত গান গেয়েছেন সব আধ্যাত্মিক গান, আর শাহ আব্দুল করিম সব রোমান্টিক গান গেয়েছেন। তার ভিতরে বিখ্যাত হলো কেন প্রীতি বাড়াইলের বন্ধু সেকা মার্কা গান, ছেড়ে যাইবা যদি। আর একটা লেখেন, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। দ্রুত লেখেন, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া মাওলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া মাওলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। চমৎকার একটা গান। এই গানটির গীতিকার রচয়িতা আমাদেরকে, এগুলো সবই হলো শাহ আব্দুল করিম। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত। শাহ আব্দুল করিম, দ্রুত লেখেন। লিখছেন, লিখছেন? লেখা শেষ? এরপরে দেখেন আর একটা বিখ্যাত গান আছে, বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। দ্রুত লেখেন।
বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বিখ্যাত গানটির রচয়িতাও কে? শাহ আব্দুল করিম। দ্রুত লেখেন। সব রোমান্টিক গান, সব রোমান্টিক গান, দ্রুত লেখেন। বন্দে মায়া লাগাইছে, দ্রুত তাড়াতাড়ি লেখা শেষ হলে ডান লিখবেন, দ্রুত। পরে গানটা লেখেন। কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া, আমি ফুল বন্ধু ফুলের ভোমরা, সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভোমরা। দ্রুত লেখো। কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া। এই গানটি কার? এই গানটিও কিন্তু আমাদের শাহ আব্দুল করিম। আমি আগেই বলেছিলাম শাহ আব্দুল করিমের গানগুলোর সব রোমান্টিসিজমে ভরপুর, সব মজাদার। এই প্রত্যেকটা গান কিন্তু দেখেন হৃদয় ছোঁয়া গান, এবং আমাদের প্রত্যেকের গানগুলোই কিন্তু পরিচিত, তাই না? প্রত্যেক গানগুলোই কিন্তু পরিচিত। দ্রুত লেখেন, তাড়াতাড়ি লিখছেন। এগুলো এমনি পারবেন। দেখেন এখন লালনের গান, পরীক্ষা তো গান দিয়ে যদি ধরে, লালনের গান আর হাসান রাজার গানের ভিতরে কিন্তু অনেক পার্থক্য না? অনেক পার্থক্য। লালনের গানগুলো আধ্যাত্মিক বিষয়, আর আমাদের এই শাহ আব্দুল করিমের প্রত্যেকটা গানের ভিতর রোমান্টিক আছে না? হ্যাঁ, বন্দে মায়া লাগাইতে লিখছেন। গুড। আচ্ছা, এরপরে দেখে হাসান রাজা আছে না? এই যে হাসান রাজা, আমি বারবার আপনারা হাসান রাজার কথা যে বলেন, এই বেটা কোনো ভালো গান লেখে, এইবার দুই একটা ভালো গান আছেন। এই গানটা উনি কিন্তু লোক হিসেবে তেমন একটা ভালো ছিল না। এই লুচ্চা বেটা হাসান রাজা, এর বিখ্যাত গান হলো, এই বেটার বিখ্যাত গান কি? এই লুচ্চা বেটার বিখ্যাত গান এক নাম্বার লেখেন, নেশা লাগিল রে, নেশা লাগিল রে। দ্রুত লেখেন, নেশা লাগিল রে, দ্রুত লেখেন, নেশা লাগিল। এই গানটা বিখ্যাত। এ বেটা ও লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এই দুইটা গান তার বিখ্যাত, লিখছেন? এই দুইটা গান তার বিখ্যাত। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না। দ্রুত লেখেন। আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে। আর দরকার নাই, এই নেশা লাগাইয়া দাও আর লোকে বলে বলে রে, আর দরকার নাই। লিখছেন। ওকে, আমরা পরের প্রশ্ন চলে যাই। আমাদের আরো বিখ্যাত গান, আমাদের ভাষা আন্দোলন ভিত্তিক গানগুলা, মুক্তিযুদ্ধ ভিত্তিক গানগুলা, এগুলো থেকেও কিন্তু আমাদের প্রশ্ন ধরেন। আর আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের কিন্তু দুই একটা বিখ্যাত গান আছে। আমাদের পল্লী কবি জসিমউদ্দিন, তিনি কিন্তু বহু প্রতিভার অধিকারী ছিলেন, তারও দুই একটা বিখ্যাত কিন্তু গান আছে, তাই না? আমায় তোরাতে কেনে ডাক দিলি প্রাণ কোকিলারে, আমায় তোরাতে কেনে ডাক দিলি। এই বিখ্যাত গানটির রচয়িতাকে জানেন? আমাদের পল্লী কবি জসিমউদ্দিন। তার আরো একটা বিখ্যাত গান আছে পল্লী কবি জসিমউদ্দিন, নিশীতে যাইও ফুল বনে ও ভোমরা, নিশীতে যাইও ফুল বনে। এই গানটাও আমাদের জসিমউদ্দিন। এক কথায় মনে রাখবেন, এই জসিমউদ্দিন এর কিন্তু অতটা ভালো লোক ছিল না। এর সবসময় গার্লফ্রেন্ডের সাথে দেখা করতো রাতের বেলা। কখন? রাতে। এ বলছে যে গার্লফ্রেন্ডের সাথে দিনে দেখা করে কোনো লাভ নাই, সব লস প্রজেক্ট। এই জন্য গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হবে কখন? রাতে। এই তো রাত রিলেটেড যদি কোনো গান আসে, টিক দিয়ে চলে আসবেন জসিমউদ্দিন। সোরামাই বুদ্ধি কি? রাত রিলেটেড যদি কোনো গান আসে, টিক দিয়ে চলে আসবেন কোথায়? একদম ডাইরেক্ট জসিমউদ্দিন। আচ্ছা, এখানে কি বলছে দেখো, কেউ মালা কেউ তসবিহ গলায়, তাই তো জাত ভিন্ন বালায়। দেখো এই পংক্তিটি কার? এটা 17তম বিসিএস আসছে, খাদ্য অধিদপ্তরে আসছে। একটা জিনিস খেয়াল রাখেন, এই ভিতর দেখেন আধ্যাত্মিক না, এর ভিতরে কোনো রোমান্টিক আছে? এই গানটার ভিতরে কোনো রোমান্টিক নাই। কেউ মালা কেউ তসবিহ গলায়, তাই তো জাত ভিন্ন বালায়। তার মানে আপনি বুঝতেই পারছেন এটা লালন শাহ। এটা কার? লালন শাহ। মনে থাকবে তো? ওকে, এবার দেখেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি? চমৎকার একটা এখানে প্রশ্ন আছে। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? 36তম বিসিএস পরীক্ষা আসছে, সহকারী খাদ্য পরিদর্শক পরীক্ষা আসছে।
নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? নেকড়ে অরণ্য, পিঙ্গল আকাশ, নাকি পলাশী ব্যারাক, নাকি দোজকের ওম? দ্রুত উত্তরটা বলেন। এই দোজকের ওম এই বিখ্যাত একটা গল্প, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক না, এটা বিখ্যাত গল্প দোজকের ওম, আখতারুজ্জামান ইলিয়াস। দোজকের ওম এটা লিখছে আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াসের একটা বিখ্যাত কি, বিখ্যাত একটা গল্পের নাম, এটা গল্প। আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত গল্প হলো দোজকের ওম। আর পলাশী ব্যারাক ও দণ্ডকারণ্য এটা হলো আমাদের মুনির চৌধুরীর বিখ্যাত একটা নাটক। এটা হলো মুনির চৌধুরীর বিখ্যাত একটা নাটক। লেখেন মুনির চৌধুরীর, এটা হলো মুনির চৌধুরীর একটা বিখ্যাত নাটক। মুনির চৌধুরীর একটা বিখ্যাত নাটক কোনটা? মুনির চৌধুরীর একটা বিখ্যাত নাটক পলাশী ব্যারাক ও দণ্ডকারণ্য। দ্রুত লেখেন। লিখছেন? তাহলে এটা হবে না। পিঙ্গল আকাশ এটা শওকত আলীর। পিঙ্গলা আকাশকার শওকত আলীর বিখ্যাত একটা উপন্যাস পিঙ্গলা, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক না, এটা হলো শওকত আলী। লিখে রাখেন পিঙ্গল আকাশ, এটা শওকত আলীর একটা বিখ্যাত উপন্যাস কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক না। নেকড়ে অরণ্য এটা হলো শওকত ওসমানের একটা বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। দ্রুত লেখো শওকত ওসমান। এই নেকড়ে অরণ্য হলো শওকত ওসমানের একটা বিখ্যাত কি, নেকড়ে অরণ্য হলো শওকত ওসমানের একটা বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। দ্রুত লেখো। পারছেন সবাই? শোনেন, এই যে জিনিসগুলো আজকে পড়তেছেন না, বুঝবেন যে কেমনে 49তম বিসিএস এ কমন পড়ে, কেমনে 47-এ কমন পড়ে, কেমনে ফুডে কমন পড়ে, কিভাবে এটিও নিয়োগ পরীক্ষায় কমন পড়ে, কিভাবে প্রাইমারি চাকরি পরীক্ষায় কমন পড়ে। তাহলে দেখেন এই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? নেকড়ে অরণ্য, শওকত ওসমান। পিঙ্গল আকাশ উপন্যাসটা রচয়িতা শওকত আলী। পলাশী ব্যারাক ও দণ্ডকারণ্য এই নাটকটি রচয়িতা মুনির চৌধুরী। দোজকের ওম এটা আখতারুজ্জামান ইলিয়াসের একটা বিখ্যাত গল্প। লেখা শেষ হলে ডান লিখবেন, লেখা শেষ হলে ডান লিখবেন। পরের প্রশ্নটা একটু দেখি কি হবে এখানে। কোন বাক্যাংশটি গুরুচণ্ডালী দোষ মুক্ত? উপখাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষা 2021 সালে আসছে এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর পরীক্ষা 2025 সালেও আসছে প্রশ্নটা। তাই এই জিনিসগুলো পারতে হলে দেখেন একটু ভালো করে খেয়াল রাখবেন। গুরুচণ্ডালী দোষ আর একটা হলো গুরুচণ্ডালী মুক্ত। এই দুই স্টাইলই আপনাকে শিখতে হবে, আজকে শিখাই দিয়ে। এটা দেখেন এক পাশে লিখলাম আর আমরা গুরুচণ্ডালী মুক্ত, আর এক পাশে লিখবো আমরা গুরুচণ্ডালী দোষ, আর এক পাশে কি লিখবো? আর এক পাশে লিখবো আমরা গুরুচণ্ডালী দোষ। খেয়াল রাখো, এক পাশে লিখলাম আমরা গুরুচণ্ডালী মুক্ত, আর এক পাশে লিখলাম আমরা গুরুচণ্ডালী দোষ। একটু দেখেন এখানে আমরা সাধারণত জানি তৎসম শব্দের সাথে দিশি শব্দের মিশ্রণকে কি বলে? গুরুচণ্ডালী দোষ বলে। এবং সাধু ও চলিত ভাষার মিশ্রণকেও কি বলে? গুরুচণ্ডালী দোষ। পয়েন্ট দুটো লিখে রাখেন সবাই, পয়েন্ট দুটো লিখে রাখেন। সাধু ও চলিত ভাষার মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে। সাধু ও চলিত ভাষার মিশ্রণকে, অনেক জায়গায় বৃষ্টি পড়ে আজকে তাই না? সাধু ও চলিত ভাষার মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে। এরপর লেখেন তৎসম শব্দের সাথে দেশি শব্দের মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে। মনে থাকেন এটা সিদ্ধাতুল মুনতাহা, এমন ভাবে মনে রাখাই দেব জীবন আর ভুলবা না। প্রথমে আমরা কি লিখবো? তৎসম শব্দের সাথে দেশি শব্দের মিশ্রণকে কি বলে? গুরুচণ্ডালী দোষ বলে। তা লেখেন তৎসম শব্দের সাথে দেশি শব্দের মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে, এই একটা। আর একটা লিখবেন সাধু ও চলিত ভাষার মিশ্রণকে কি বলে? গুরুচণ্ডালী দোষ বলে। দুইটা পয়েন্ট লিখতে বলেছি। তৎসম শব্দের সাথে দেশি শব্দের মিশ্রণকে কি বলে? গুরুচণ্ডালী দোষ বলে। সাধু ও চলিত ভাষার মিশ্রণকে কি বলে? গুরুচণ্ডালী দোষ বলে। ক্লিয়ার? ওকে। এখন ওই স্টাইলে আপনি কখনোই এগুলো পরীক্ষার পারবেন না। এখন মনে রাখবেন এখানে গুরুচণ্ডালী দোষ, গুরুচণ্ডালী দোষ মুক্ত, মুক্ত যদি হতে হয়, গুরুচণ্ডালী দোষ মুক্ত যদি হতে হয় তাহলে অবশ্যই আপনাকে দুইটাই সহজ শব্দ থাকতে হবে। সহজ প্লাস সহজ শব্দ থাকতে হবে, সহজ প্লাস সহজ, অথবা দুইটাই কঠিন শব্দ থাকতে হবে, অথবা দুইটাই কি শব্দ থাকতে হবে? কঠিন শব্দ থাকতে হবে। হয় দুইটা ইজি শব্দ থাকতে হবে, না হয় দুইটা কি কঠিন শব্দ থাকতে হবে। হয় দুইটাই ইজি, না হয় দুইটাই কঠিন। কিন্তু একটা সহজ, একটা কঠিন, একটা কঠিন, একটা সহজ, এভাবে থাকলে কিন্তু গুরুচণ্ডালী দোষ। ক্লিয়ার? যদি দুইটাই দেখেন আপনি কঠিন শব্দ, তাহলে কি? এই যে দেখেন আমি এখানে বললাম সব দাহ, একটা বললাম সব, এটা একটা কঠিন শব্দ, দাহ এটাও একটা কঠিন শব্দ। সুতরাং এটাই গুরুচণ্ডালী দোষ মুক্ত, এটাই গুরুচণ্ডালী দোষ মুক্ত। তুমি দেখো ঘোড়ার গাড়ি, ঘোড়া একটা একদম ইজি, সবাই জানে, মানে ঘোড়া একটা ইজি শব্দ, ঘোড়া মানে ঘোড়া সবাই জানি।
গাড়ি অর্থ সবাই জানি, দুটোটা ইজি। তার মানে এটা হলো গুরুচণ্ডালী মুক্ত, এটাও গুরুচণ্ডালী মুক্ত। এখানে কি ঘোড়ার গাড়ি, এটাও গুরুচণ্ডালী মুক্ত। তবে এখানে একটু ভেজাল আছে, এই প্রশ্নটা একটু ভেজাল দিছে কিন্তু। দেখেন এইখানে কিন্তু কোন বাক্য গুরুচণ্ডালী দোষ মুক্ত, এখানে একদম ভেজাল দিছে। এখানে উত্তর আসলে দেখো ঘটকের গাড়ি, ঘটকের গাড়ি। এখন এখানে একটু কঠিন আছে, ঘটক শব্দটা একটু কঠিন, গাড়িটা সহজ। এটা গুরুচণ্ডালী দোষ হয়ে গেল। মরা পোড়া, মরা মানে মরে যা, পোড়া মানে এটা গুরুচণ্ডালী মুক্ত, এটা গুরুচণ্ডালী মুক্ত। ঘোড়ার গাড়ি, এটাও গুরুচণ্ডালী মুক্ত। দেখো নিচে কোন বা গুরুচণ্ডালী দোষ মুক্ত। এই প্রশ্নটা ভুল ছিল। প্রশ্নটা কি, প্রশ্ন উত্তর কিন্তু এটাও হয়, এটাও হয়, উত্তর এটাও হয়, তিনোটা উত্তর হয়। উত্তর হয় কয়টা, তিনোটা। যাই হোক এই প্রশ্নটা ভেজাল আছে, ওই খাদ্য পরীক্ষার প্রশ্নটা ভেজাল আছে, এই জন্য এই প্রশ্নটা আমরা অ্যাভয়েড করে চলি। এবার দেখেন কোনটি সঠিক বানান, কোনটি সঠিক বানান। এখানে ঘোড়াঘাড় সবই ওগুলো মুক্ত। এবার একটু দেখেন, যদি ওই জিনিসটা আবার একটু বুঝাই দিই আপনার, তাহলে ক্লিয়ার হবে। আমি যদি বললাম মরা দাহ, মরা দাহ, দেখো মরা একটা সহজ শব্দ, দাহ একটা কঠিন শব্দ। তার মানে এটা হলো গুরুচণ্ডালী দোষ। এটা কি গুরুচণ্ডালী, এটা হলো গুরুচণ্ডালী দোষ। আবার যদি বলি দেখি মরা পোড়া, মরা পোড়া, দেখো মরা একটা ইজি শব্দ, পোড়া মানে পুরো যেটা সহজ শব্দ, তো এটা হলো গুরুচণ্ডালী মুক্ত। দেখছো। আবার দেখেন যদি বলি অশ্ব শকট, অশ্ব শকট, সকট, দেখো অশ্ব একটা কঠিন শব্দ, সকট একটা কঠিন শব্দ। তার মানে দুটোটাই কঠিন থাকলে এটাও কি, এটাও কিন্তু মুক্ত, এটাও কি, এটাও গুরুচণ্ডালী মুক্ত। যদি বলি অশ্ব গাড়ি, অশ্ব গাড়ি, অশ্ব একটা কঠিন শব্দ, গাড়ি একটা সহজ শব্দ, এটা হলো গুরুচণ্ডালী দোষ, এটা হলো গুরুচণ্ডালী দোষ। এই জিনিসটা কি ক্লিয়ার? পরীক্ষা যদি আসে নিচের কোনটি গুরুচণ্ডালী দোষ আর নিচের কোনটি গুরুচণ্ডালী মুক্ত মনে থাকে জানো, কোনটি সঠিক বানান, এটা একদম সহজ একটা জিনিস আসছে। এটাও কিন্তু দেখেন খাদ্য অধিদপ্তর পরীক্ষা আসছে, ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর পরীক্ষায় বেঞ্চ সহকারী 2025 সালে আসছে। তো সবাই উত্তরটা পারছেন স্যার নিশিথিনী। এটা দেখেন এই বানানগুলো আমি বারবার পড়াই, এটা মনে রাখবেন। নস্কের নি, ছয় দীর্ঘিকার, ছয় রসিকার, নয় দীর্ঘিকার। দেখেন এই মাঝখানে দীর্ঘিকার মনে রাখবেন 2 আর 21, 1 মানে রস্বইকার, 2 মানে দীর্ঘিকার। এরকম দেখেন আরো বানান আছে বিভীষিকা, বয়রসিকের বি, বয়দিগের বি, শয়রসিকের সি, কয়েকার কা, এই মাঝখানে 21, 21 মানে 2 মানে দীর্ঘিকার, রস্বইকার মানে 1, বিভীষিকা। এরকম আরো দু একটা বানান লেখেন পিপিলিকা, পয়রসিকের পি, পয়দিগের পি, লয়রসিকের লি, কয়েকার কা, পিপিলিকা। দেখো এটাও 21 পিপিলিকা। এবার লেখো শারীরিক, এই যে সা রি রিক, এই বানানগুলো দেখো শারীরিক, একটাও 21, শারীরিক বানানো কি 21। তাহলে নিশিথিনী, বিভীষিকা, পিপিলিকা, শারীরিক, এই বানানগুলো দীর্ঘার। আবার লেখো দধিচি, দ দয় দিকের দি, চয় রসিকেছি, দধিচি। বানান কটা লিখে রাখেন, আসতে পারে কিন্তু। পিপিলিকা বা নিশিথিনী বানান, বিভীষিকা বানান, পিপিলিকা বানান, শারীরিক বানান, দধিচি বানানটা লিখে রাখেন। লেখা শেষ হলে ডান লিখে দিবেন। লেখা শেষ হলে কি লিখবেন, ডান লিখে দিবেন। লেখা শেষ, ওকে। তাহলে পরের প্রশ্নটা আমরা চলে যাই। লেখা শেষ হলে ডান লিখবেন, লেখা শেষ হলে ডান লিখে ফেলবেন। শোনেন মরিচিকা বানান ওটা না, আপনারা অনেকেই মরিচিকা সমীচীন বানান, মরিচিকা দেখেন মরিচিকা বানান একটু খেয়াল করেন। মরিচিকা বানানটা ম রয় দিগা রি, চয় রসিকার চি, কয়েকার কা, মরিচিকা, এটাও 21। কিন্তু সমীচীন বানানটা কিন্তু সব দীর্ঘইকার, সমীচীন বানানে সব দীর্ঘইকার, খেয়াল থাকে জানো। মরিচিকা বানানটা 21 দীর্ঘিকার রসিকার, কিন্তু সমীচীন বানানে সবই দীর্ঘইকার মানে 22। এই সমীচীন বানানে কি সবই 22, সমীচীন বানানে সবই 22। এরকম আরো আছে উদিচি, উদিচি মানে উত্তর দিক, সব দীর্ঘিকার, উদিচি মানে উত্তর দিক। প্রতিচি, প্রতিচি মানে পশ্চিম দিক, এগুলো সবই দীর্ঘইকার, উদিচি প্রতিচি। এবার দেখো প্রতীকী, প্রতীকী, এগুলো সবই দীর্ঘইকার হয়। তাই দেখো উদিচি, প্রতীকী, প্রতিচি, ঠিক আছে। দ্রুত দ্রুত লেখেন, এগুলো সব দীর্ঘইকার হয়, সব 22, এগুলো সবই 22, প্রতিচি, এগুলো সবই হলো 22। লেখা শেষ হলে একটু ডান বাম লেখেন না আপনারা, ডান বাম লেখেন।
লেখা শেষ হলে ডান লিখবেন, তাহলে আমি সামনে এগিয়ে যেতে পারি। আর প্রচুর পরিমাণে প্রশ্ন আমাদের সলভ করতে হবে। সামনে পরীক্ষা, কোনো সময় নাই, সামনে পরীক্ষা, সুতরাং কোনো ধরনের করা যাবে না, প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? অনেকে বলে যে 2.5 মাসে সম্ভব না, অনেকে 10 বছর খাওয়াইবে আপনাদের, তার মানে আপনি যাতে বিসিএস পরীক্ষা না দেন এইটাও আপনার পিছনে অনেক এক শ্রেণীর লোক টাইনে ধরতেছে জোকের মতো। আরে তো কি 2.5 মাস পরীক্ষা নিবি, কি প্রস্তুতি নিবি 2.5 মাস, তো হবেই না। এই যে কাজটা আপনারা ডিমোটিভেট যারা করতেছে ওদের ধৈরা ইচ্ছা মতো মায়ের দেবেন, ওরা ইচ্ছা মতো মায়ের আপনাকে যে ডিমোটিভেট, অর্থাৎ এই প্রস্তুতিতে আপনি নিচ্ছেন 2.5 মাসে যে দিন রাত 24 ঘন্টা পড়তেছেন, এই পড়াশোনা আপনার বিসিএস এ কাজে লাগবে, প্রাইমারিতে কাজে লাগবে, নিবন্ধনে কাজে লাগবে, অন্য অন্য সকল চাকরি পরীক্ষায় কাজে লাগবে। কারণ এই প্রস্তুতিটা আপনি যদি নিয়ে রাখেন আপনার স্পিড অনেক বেড়ে যাবে, সামনে প্রাইমারি পরীক্ষার টাস করে জবাব দিতে পারবে সব। কিন্তু যারা আপনাকে ডিমোটিভেট করে ওদের বয়কট করবেন একেবারে। অহরহ একটা হলো নিপাতনে সিদ্ধ সন্ধি, এটা আমরা অনেকেই ভুল করি, এটা মনে রাখবেন। অহ, এই দুইটা বিসর্গ, অহ বিসর্গ যোগ অহ, অহ, কখন আবার রহ মাইরেন না, অহরহটা আবার রহ মাইরেন না। অনেকেই দেখি ফেসবুকে আপনাদেরকে ডিমোটিভেট করে, এই তাদেরকে বয়কট করেন, কারণ সে চায় না আপনি একটা কিছু কইরে খান জীবনে। ভাই আপনি যদি মনে করেন কি বা এমন হয়েছে, মহাভারত জব বেটেছেন, আপনি 3,000 টাকা দিয়ে 3500 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, একটা কোর্স আমাদের এখানে ভর্তি, একটা কোর্স করতেছেন 2.5 মাসে একটা বিসিএস এর, না আপনাকে কি করতে টাইম না নিচে নামাইতেছে, কয় আরে ওই করে লাভ কি? আর ভাই করা লাভ লসের হিসাব তো আর তাকে আপনি দিবেন না, পড়াশোনা আপনি নিজে করবেন। 2.5 মাস যে পরিমাণ শ্রম আপনি দিবেন ওই শ্রমটা আপনার পরবর্তী দেখবেন প্রাইমারিতে কাজে লাগবে, নিবন্ধনে কাজে লাগবে, 10 থেকে 20তম গ্রেডের চাকরিতে কাজে লাগবে, তাই না? এই জন্য কারো কথায় কান দিবেন না। অহ বিসর্গ যোগ অহ সমান সমান অহরহ, উত্তরটা হয়ে গেছে। এটা কিন্তু পরীক্ষা আসে, বারবার পরীক্ষা আসে, এটা যেন ভুল না করেন। আচ্ছা এবারে দেখেন, আপনি দেখেন এই আজকে ক্লাসটা কেন করতেছেন? আপনার সামনে 49তম বিসিএস পরীক্ষা, এই জন্য কি করছেন? আপনার সামনে 47তম পরীক্ষা, এই জন্য আজকে ক্লাসটা করতেছেন। আবার আপনার সামনে কি দেখতেছেন? খাদ্য অধিদপ্তরের পরীক্ষা, এই জন্য আপনি পড়াশোনা টেবিলে বসছেন। সামনে এটিও পরীক্ষা অনেকের, এই জন্য পড়ার টেবিলে বসে গেছেন, তাই না? নাইলে নতুবা কিন্তু আপনি পড়তেন না। এই জন্য কোনো না কোনো কোচিং এর সাথে যুক্ত থাকলে এই একটা সুবিধা যে আপনি পড়াশোনার ভিতরে থাকা, পড়াশোনার ভিতরে থাকা। এখানে আছে মায়াবী শব্দটি কোন লিঙ্গ? এই শব্দটা আমরা অহরহ ব্যবহার করি, মায়াবী, আমরা বলি মায়াবী চোখ, মায়াবী চোখ। মায়াবী চোখ কিন্তু সবার ক্রাশ থাকে, কি থাকে? মায়াবী চোখ সবার ক্রাশ। হ্যাঁ, তোমার মায়াবী চোখে পাগল আমি, তোমার মায়াবী চোখে পাগল আমি, তাই মায়াবী চোখ সবার ক্রাশ। মায়াবী চোখ কি সবার কি হয়? মায়াবী চোখ সবারই ক্রাশ, তাহলে মায়াবী চোখ সবারই ক্রাশ। এবারে বলেন মায়াবী এইটা কোন লিঙ্গ, কে বলতে পারেন? কে বলতে পারবেন? আমি একটু দেখবো। মায়াবী চোখ, এই মায়াবী কোন লিঙ্গ শব্দটি? কৃষি অধিদপ্তর কৃষি কর্মকর্তা পরীক্ষা আসছে এটা। মায়াবী শব্দটি কোন লিঙ্গ, দেখি কে পারে? কে পারবেন এটা? মায়াবী। আপনারা লিঙ্গ পারেন না, এই লিঙ্গটাও বুঝেন না যে কোনটা কি হবে, এটাও বুঝেন না আপনারা, কেমনে হবে কোন, কেমনে চাকরি হবে? কে পারছেন এটা দেখি? হ্যাঁ, এ রাইকামণি, ফারজানা আক্তার, আধুনিক স্কুল অ্যান্ড কলেজ, ঘ। ঘ কেউ বলেছেন ক, তামান্না রহমান বলছেন ক। শোনেন, এই মায়াবী শব্দটা হলো পুরুষ লিঙ্গ। কোন লিঙ্গ? এটা পুরুষবাচক শব্দ, এটা লেডিস বাচক শব্দ না। মেয়েদের চোখ কখনো মায়াবী হয় না। মেয়েদের চোখ হয় নেশা ভরা চোখ, ছেলেদের বশ করার চোখগুলো হয় মেয়েদের, তাই না? অর্থাৎ মেয়েদের চোখগুলো কি হয়, ওদের চোখগুলোর কোনো মায়াবী থাকে না, মায়াবী থাকে ছেলেদের চোখে। কাদের চোখে? মায়াবী হলো ছেলেদের চোখে। তাই মায়াবী শব্দটা হলো পুংলিঙ্গ। মায়াবী শব্দটা কি? এটা হলো পুংলিঙ্গ। অনেক মেয়েরা এই ছেলেদের এই ধরনের চোখের প্রতি মেয়েরা ক্রাশ খায়। কারা ক্রাশ খায়? মেয়েরা ক্রাশ খায় কিন্তু এই মায়াবী চোখের প্রতি। এই মায়াবী চোখ কখনোই ছেলেদের হয় না, মানে মেয়েদের হয় না, হয় কাদের? ছেলেদের। আর মেয়েদের চোখগুলা নেশা ধরা চোখ। কে? নেশা ধরা চোখ। লিখছেন সবাই? তো এটা কি হবে? আরেকজন লেখছে স্ত্রীলিঙ্গ। আরে না, এটা পুংলিঙ্গ।
মায়াবী কোন লিঙ্গ? পুংলিঙ্গ, পুংলিঙ্গ, পুংলিঙ্গ। পারলেন না, মান সম্মান আর নাই। রুবেল হোসেন বলছে স্যার আমি পারছি। হ্যাঁ, এর স্ত্রীলিঙ্গ কিন্তু মায়াবিনী। স্ত্রীলিঙ্গ কি? মায়াবী। এর স্ত্রীলিঙ্গ হলো মায়াবিনী চোখ। অর্থাৎ ওখানে নেশা আর একটু বেশি ধরে। ছেলেদের চোখের দিকে তাকালে যতটা নেশা ধরে, আর মেয়েদের চোখের দিকে তাকালে তার চেয়ে আর বেশি নেশা ধরে। কারণ মেয়েদের ওই রকম জাদু মার্কা চোখের দিকে তুমি বেশিক্ষণ তাকাই থাকতে পারবা না। 2 থেকে 3 মিনিটের বেশি তুমি তাকিয়ে থাকার তোমার কোনো সুযোগ নাই। তার মায়াবী। এর স্ত্রীলিঙ্গ কি? মায়াবিনী। স্ত্রীলিঙ্গ কি? মায়াবিনী। ক্লিয়ার? মন থাকবে। এ মায়াবী আছে? হ্যাঁ, গুড। দেখছেন, অনেকেই পারলেন না। নতুন নতুন জিনিস শিখাই দিতেছি। আমরা কি কোনো ভুংবাং জিনিস শিখাই? যা আপনারা পারেন না ওগুলাই শিখাই দিই। পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা আমাদের কি আসে? 15 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি আপনাদের কি ওয়েট করতেছে। 15 নম্বর প্রশ্নটা, ওয়াও, এই জিনিসটা আমি যে কতবার পড়াই আর কতবার আপনারা ভুল করেন তার হিসেব নাই। এই যে হিজরা, হিজরা কোন লিঙ্গ বলেন? হিজরা কোন লিঙ্গ? এটা অনেকবার পড়াইছি। এই প্রশ্নটা অনেকবার পড়াইছি এবং চাকরি পরীক্ষা আসে এবং আপনারা পারেন না। এই জিনিসটা আমি অনেকবার পড়াই, তারপর দেখবেন পারবেন না। স্যার আমার স্বামীর চোখ মায়াবী, গোধূলি বিকেল। বাহ 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 বাহ। এই যে হাজবেন্ডের, শোনেন, হাজবেন্ডের যারা করতে পারে, প্রশংসা করতে পারে, এই নারী তো প্রকৃত নারী, তাই তো? ভেরি গুড। আর একজনকে নাসির স্যার মায়াবী। আর দূর, আমার চোখগুলো দেখলে মনে হয় কিসের মতো জানো? গরুর চোখের মতো। আমার চোখগুলো লেডিস গরু আছে না, ও লেডিস গরুর মতো চোখ মনে হয় আমার চোখ। আমার চোখ কি মায়াবী চোখ? এটা কি কইলো তোমারে? হুম, হিজরা কোন লিঙ্গ? এই অধিকাংশ বলতেছে উভয় লিঙ্গ, কেউ বলতেছেন উভয় লিঙ্গ, কেউ বলতেছেন কিলিব লিঙ্গ। এই মরিচিকা, মরিচিকা, তোমার মরিচিকা বানানটাই ভুল। তোমার আইডিটা তুমি চেঞ্জ করবা। তোমার মরিচিকা বানানটা আমি এইমাত্র শিখাই দিলাম। মর ওইদিকে রি চয়র শিখেছি কয়েকার কা এলো মরিচিকা। আইডির বানান চেঞ্জ করো। শুধু ছেলেদের চোখ তো ছোট ছোট, মায়াবী হয় কেমনে? ওরে বাবা, মেয়েদের চোখই সব গুণ, ছেলেরা কিছুই না। লিখছেন? হুম, আচ্ছা, এটা কি? এটা কি অনেকে বলতেছেন এটা উভয় লিঙ্গ। আচ্ছা দেখেন, জুই ইসলাম বলছেন উভয় লিঙ্গ, অনেকে বলছে, খেয়াল করেন। দেখেন, এখানে কিন্তু এটা হলো ক্লিব লিঙ্গ। পুংলিঙ্গ হবে না, স্ত্রীলিঙ্গ হবে না, ক্লিব লিঙ্গ আর উভয় লিঙ্গ। উত্তরটা হবে ক্লিব লিঙ্গ। পুংলিঙ্গ কোনটা? অর্থাৎ পুরুষ বাচক সব, যেটা যিনি পুরুষ। যেমন আমি, আমি নাসি স্যার, আমি কি? আমি কি? আমি পুংলিঙ্গ। আর মেয়েরা সাধারণত যেটা আছে সেটা স্ত্রীলিঙ্গ বলি, অর্থাৎ। আর ক্লিবলিঙ্গ মানে জড়বস্তু। ক্লিবলিঙ্গ কি? জড়বস্তু, অর্থাৎ সে নারীও না পুরুষও না, সেটাকে কি বলে? ক্লিবলিঙ্গ। আর উভয় লিঙ্গ আমরা কাকে বলি? অর্থাৎ যার ভিতরে নারীও আছে, পরিপূর্ণ একজন নারীও আছে এবং পরিপূর্ণ একজন পুরুষও আছে। যেমন আমরা যদি বলো বন্ধু, এই বন্ধুর ভিতরে নারী পুরুষ উভয় আছে, এই বন্ধু হলো উভয় লিঙ্গ। যদি আমরা বলি শিশু, শিশু, এর ভিতরে কিন্তু নারী পুরুষ সবাই উভয় আছে। নারী পুরুষ উভয় আছে, আছে না? উভয় আছে। এখন দেখেন, এখানে কিন্তু হিজড়াদের ভিতরে কিন্তু ওই জিনিসটা নাই। হিজড়ারা কি? হিজড়া কোনো নারীও না এবং সে কিন্তু পুরুষও না, অর্থাৎ সে একটা জড় বস্তু। তার বাচ্চা উৎপাদনের কোনো ক্ষমতা নাই, বাচ্চা দেওয়ারও কোনো ক্ষমতা নাই, বাচ্চা উৎপাদনের কোনো ক্ষমতা নাই। ও একটা জড় বস্তু। অর্থাৎ এক মানে একজন, একটা জিনিস মাথায় রাখবেন, এই জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করেন যে পুংলিঙ্গ আমরা কাকে? পুরুষবাচক শব্দ। পুংলিঙ্গ মানে পুরুষবাচক শব্দ, মানে এমন একটা শব্দ যার ভিতরে মানে টোটাল পুরুষের দেহ থাকবে, পুরুষের সকল বৈশিষ্ট্য থাকবে। আর নারীবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ, যার ভিতরে পুরোটাই তার ভিতরে থাকবে। কিন্তু হিজড়াদের ভিতরে কিন্তু এরকম নাই। অর্থাৎ পুরুষের যে অস্ত্রপাতি থাকা দরকার, এই পুরুষের অস্ত্রপাতি হিজড়াদের ভিতরে নাই। আবার নারী দেহে যে অস্ত্রপাতি আছে, এই অস্ত্রপাতি ও মেশিনগুলা এই হিজড়াদের দেহে পরিপূর্ণভাবে নাই। এই জন্য হিজড়ারা হলো কিলিব লিঙ্গ। ক্লিয়ার সবাই? মনে থাকবে? এই ক্লিয়ার? এবার বলেন, এটা ক্লিয়ার তো? বুঝছেন সবাই? বুঝছেন হিজড়া কোন লিঙ্গ, ক্লিব লিঙ্গ? এই প্রশ্নগুলো ভুল করবেন না, পরীক্ষার হলে এগুলো কখনোই ভুল করবেন না। দেখেন, এখানে আসছে সংলাপ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি। এখন দেখেন, নিয়মটা হলো কোন শব্দের মধ্যে যদি পরীক্ষা হলে অনুস্বার দেখেন, তাহলে ওর পরিবর্তে আপনি ম বসাই দিবেন। কোন শব্দের মধ্যে, কোন শব্দের মধ্যে যদি অনুস্বার থাকে তার পরিবর্তে কি বসাবেন? ম বসাই দিবেন। তাহলে এখানে দেখেন, এখানে আছে সংলাপ, কি আছে?
সং লয়কাল্লা পসংলাপ, এই অনুসার আছে, অনুসার পরিবর্তে কি বসাবা? ম বসাই দিবা। তাই এই দন্তস্ব এই অনুসার পরিবর্তে কি বসাইলাম? ম। এই হরচিহ্ন যোগ আছে লাভ, লয়কাল্লা পলাপ সমান সমান সংলাপ। সহজ কিন্তু, লিখছেন সবাই? ওকে। আর একটা দেখেন এরকম, এটাগুলো সহজ। আপনার পরীক্ষা এই শব্দটা আসতে পারে ভয়ঙ্কর। ভয়ঙ্করের সন্ধি বিচ্ছেদ কি? অনুস্বর আছে, তার পরিবর্তে কি বসাবেন? ম বসাই দিই। ভ অন্ত্যেষ্টিয়া এই ম অর্চিন ভয়ম যোগ কর, কর কর সমান সমান ভয়ঙ্কর। ক্লিয়ার? এটা সহজ কিন্তু। এরপরে দেখো, পরের প্রশ্ন দেখো, এই সমাবর্তন শব্দে কয়টি অক্ষর আছে বলেন? জনতা ব্যাংক অফিসার নিয়োগ পরীক্ষায় এই প্রশ্ন আসছিল, বলেন সমাবর্তন শব্দে কয়টি অক্ষর আছে? সমাবর্তন শব্দে কয়টি অক্ষর আছে, কে বলতে পারেন? দ্রুত দ্রুত দ্রুত। এটা সত্য কথা, আপনারা যে যাই বলেন। কি যেন একটা লোক হেরে বানাইছে বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ, চিন্তা করছেন? হ্যাঁ, আমরা তাহলে কি দইনছিয়া? কি একটা লোকটারে বানাইছে কি সুদর্শন পুরুষ বানাইছে, এটা কোনো কথা? এটা কি হবে দ্রুত বলো? ওই বেটা মেয়েদের ক্রাশ, এটা কোনো কথা? দ্রুত দ্রুত। দ্রুত রাখো, দ্রুত। এটা কি হবে? সমাবর্তন শব্দে কয়টা অক্ষর আছে? সমাবর্তন, দেখেন এটা একদম খাস বাংলা লিখবেন। সমাবর্তনটাকে খাস বাংলা লিখবেন। সমা সমা এসো স এম এ মা সমা বিয়র বট টি ও এন্তন সমাবর্তন। দেখো ভাওয়াল কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। সমাবর্তন, সুতরাং উত্তর হবে 4। সমাবর্তন শব্দে অক্ষর আছে কয়টা? 4টা। আপনারা পারলেন না, যে কয়টা ভাওয়াল থাকবে ওই কয়টাই হলো অক্ষর। সমাবর্তন এরকম খাস বাংলা লিখবেন। এসে স এমামা সমা বিয়ার বট টি অন্টন সমাবর্তন। ভাওয়াল আছে একটা, দুইটা, তিনটা, চারটা। সুতরাং সমাবর্তন শব্দে অক্ষর আছে কয়টা? 4টা। 4টা 4টা, মনে থাকবে? ওকে। এখানে প্রশ্নটা কি বলছে দেখো, আমরা তখন ভোর সকালে নদীর তীরে ভ্রমণ করতাম। এই বাক্যটি কোন কাল? এই ক্রিয়ার কাল আমরা অনেকেই পড়ি না, খেয়াল করেন। এই ক্রিয়ার কালটাকে একটা হলো নিত্যবৃত্ত বর্তমান, আরেকটা হলো নিত্যবৃত্ত অতীত। এই দুইটা পার্থক্যটা খেয়াল রাখেন। একটার নাম হলো নিত্য বর্তমান অথবা নিত্যবৃত্ত বর্তমান, আর একটা আসে নিত্য অতীত। আর একটা শব্দ কি? নিত্য অতীত অথবা নিত্যবৃত্ত অতীত। একটার নাম নিত্য অতীত আর একটা হতো অথবা নিত্যবৃত্ত অতীত, একই জিনিস। দেখেন এখন নিত্য বর্তমান মানে কি? অর্থাৎ নিত্য বর্তমান, নিত্য মানে কি? এভরিডে। নিত্য মানে কি? এভরিডে। নিত্য মানে কি? এভরিডে। অর্থাৎ যে কাজটা প্রতিদিন ঘটে, যে কাজটা কি নিত্য ঘটে অথবা প্রতিদিন ঘটে, সেটাই হলো নিত্য বর্তমান। আর নিত্য অতীত কি? অর্থাৎ যে কাজটা আগে ঘটতো এখন আর ঘটে না, যে অভ্যাসটি আগে ছিল কিন্তু এখন আর নেই। এটা লেখো, যে অভ্যাসটি আগে ছিল কিন্তু এখন আর নেই। অর্থাৎ যে অভ্যাসটি আগে ছিল কিন্তু এখন নেই, কিন্তু এখন নেই। অর্থাৎ আগে ছিল কিন্তু এখন আর নেই। আর নিত্য বর্তমানটা হলো অর্থাৎ এভরিডে যে কাজটা ঘটে, প্রতিদিন নিত্য যে কাজটা ঘটে। যেমন আমি যদি একটা বলি, আমি নিয়মিত নামাজ পড়ি। আমি নিয়মিত নামাজ পড়ি, আমি প্রতিদিন নদীতে সাঁতার কাটি, আমি নিয়মিত ব্যায়াম করি, এগুলো হবে সব নিত্য বর্তমান। এখানে প্রতিদিন খেলা হয়, এটা হবে নিত্য বর্তমান। এইগুলোকে যদি আমরা নিত্য অতীতে নিয়ে যাই তাহলে কি হবে? দেখুন আমি একটা বাক্য লিখি, দেখো এখানে প্রতিদিন খেলা হয়, এখানে প্রতিদিন খেলা হয়, এটা হলো নিত্য বর্তমান। এটাকে নিত্য অতীতে কি হবে বলেন তো? দ্রুত লেখো, এটা নিত্য অতীতে কি হবে? এখানে প্রতিদিন খেলা হয়, এখানে প্রতিদিন খেলা হয়, এটা নিত্য অতীত বা নিত্যবৃত্ত অতীতে কি হবে বলেন? এটা এটা কি হবে দ্রুত বলেন? দ্রুত বলেন, এটা কি হবে? এখানে প্রতিদিন খেলা হয়, এটা নিত্য অতীত কি হবে?
কে বলতে পারলেন না? এখানে প্রতিদিন খেলা হতো, ভেরি গুড সুমাইয়া। নূর মোহাম্মদ তিনি বলছেন এখানে প্রতিদিন খেলা হতো, তাই এটা নিত্য অতীতে হবে, এখানে প্রতিদিন খেলা হতো, অর্থাৎ এই জিনিসটা আগে হতো কিন্তু এখন আর হয় না। এখানে প্রতিদিন, এখানে প্রতিদিন খেলা হতো, এখানে প্রতিদিন খেলা হতো, গুড, এখানে প্রতিদিন খেলা হতো। এখন দেখো আমি নিয়মিত ব্যায়াম করি, এটা হবে নিত্য বর্তমান, আর এটা নিত্য অতীতে আমি নিয়মিত ব্যায়াম করতাম। এখানে আমি নিয়মিত নামাজ পড়ি, এটা হবে নিত্য বর্তমান, আর নিত্য অতীতে হবে আমি নিয়মিত নামাজ পড়তাম, আমি নিয়মিত নামাজ পড়তাম। তা যে অভ্যাসটি আগে ছিল কিন্তু এখন আর নেই, সেটা হলো নিত্য অতীত। মনে থাকবে? মনে থাকবে? ওকে। আচ্ছা, এমন আমি একটা বাক্য আপনাদেরকে দিই, সেটা হলো যে আমি আমি নিয়মিত প্রেম আমি নিয়মিত প্রেম করি, আমি নিয়মিত প্রেম করি, এটা হলো নিত্য বর্তমান। এটা নিত্য অতীত কি হবে বলে তো? এটা নিত্য অতীত কি হবে? আমি নিয়মিত প্রেম করি, এটা নিত্য অতীত কি হবে বলো, বলেন। দ্রুত বলেন, এটা কি হবে? আমি নিয়মিত প্রেম করি, এটা নিত্য অতীত কি হবে? নিত্য বৃত্ত অতীতে কি হবে বলেন? এই বাক্যটা পারলে সবাই পারবা, ক্রিয়ার কালার ভুল হবে না, বলেন। নূর মোহাম্মদ তিনি বলছেন আমি নিয়মিত প্রেম করতাম, আনবির খান তিনি বলছেন আমি নিয়মিত প্রেম করতাম, সাবিনাই তিনি বলছেন নিয়মিত প্রেম করতাম, আমি নিয়মিত প্রেম করতাম, খাদিজা খাতুন লামিয়া সায়েমও লিখতেন আমি নিয়মিত প্রেম করতাম, আমি নিয়মিত প্রেম করতাম, ফারজান আক্তার, এই যে দেখছেন রাবেয়া বসে দেখেন ফুলের কবি, সবাই এই কারা কারা প্রেম করতে, এটার প্রমাণ আজকে পাইয়ে গেলেন এই ক্লাসে। এখন যারা বিয়ে হয়েছে হাজবেন্ডরা একটু দেখে নেন, আপনার স্ত্রী কিন্তু প্রেম করতে নিশ্চিত, আজকে প্রমাণ পাইলেন, স্বীকার পাইছে। যেসব ছেলেরা আগে প্রেম করছে ওরা এখন মুখে যতই বলে প্রেম করে নাই, আজকে সব স্বীকার পাইতেছে। দেখেন দেখেন এই আজকে সবগুলা স্বীকার পাইতেছে, দেখছেন। এই আমি নিয়মিত প্রেম করতাম, লিমন হাসান লাগছে, জি স্যার আমিও নিয়মিত প্রেম করতাম, বাহ। হ্যাঁ দেখছেন, দেখছেন, ওরে বাবা রে। তামিনা আহমেদ তিনি বলছেন আমি নিয়মিত প্রেম করতাম, বাহ বাহ বাবা। ওরে বাবা, নিয়মিত প্রেম করতাম, সোনিয়া খাতুন, লাবণী খাতুন, বাবা, সুরাইয়া খাতুন, কেউ মিস দেয় নাই। এই যুগে তুমি ইনটেক ছেলে কই পাবা, আর ইনটেক মেয়ে কই পাবা এই যুগে কও? আমার ক্লাসে সবাই বলতেছে যার আমরা নিয়মিত প্রেম করতাম, চিন্তা কোনো মানে এভরিডে করতো, কোনো একদিনও দেখা মিস করতো না, মানে এভরিডে তারা দেখা করতো দুইজনই। চিন্তা করা যায়, মানুষ সপ্তাহে একদিন দেখা করে তা না, ওরা কি করতো চিন্তা করা যায়, ওরা আগে নিয়মিত প্রেম করতে, মানে প্রতিদিন দেখা করতে। একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়। তার মানে আগের যুগের গানগুলো তো এমনি এমনি গায় নাই, আগের যুগের গানগুলো তো এমনি, তোমরা প্রত্যেকে বলতেছে স্যার আগে নিয়মিত আমরা তা আপনাদের ক্যারেক্টার একটারও ভালো না। আজকে যারা এখানে ক্লাস করতেছেন আর 700-র মতো ক্লাস করতেছেন, এদের ক্যারেক্টার একজনেরও ভালো না। তার প্রমাণ আমি পাইয়ে গেলাম, আপনাদের ক্যারেক্টার একজনও ভালো না, সব কয় ধরা খাইলাম না কি। দেখছেন আজকে ধরা খাইছে, সব ধরা খাইছে, দেখছেন। দেখছেন ওই শামসুন্নাহার অনিতেও কয় স্যার আমি নিয়মিত প্রেম করতাম, দেখছেন। একাকী জীবন সাথী সেও বলছে আমি প্রেম করতাম, দেখছেন। সব 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 একমাত্র আমি খালি কি, আমি খালি পিওর, আপনারা সব ভুয়া। তার প্রমাণ পেয়ে গেছেন, দেখছেন। সবাই আছে কট খাইছে, সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, সবাই স্ক্রিনশট দিয়ে রাইখে দাও, কেউ পরিচিত থাকলে স্ক্রিনশট মাইরে পাঠাই দাও। দেখছেন আপনার বউ সে নাকি নিয়মিত প্রেম করতে, দেখেন স্ক্রিনশট, ছেলেদের দেখাই দেন। সবাই 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 কট খাইছে, সবাই সবাই কট খাইছে এখানে, দেখছেন। হ্যাঁ এটা হবে আমি নিয়মিত প্রেম করি, এটা হবে আমি নিয়মিত প্রেম করতাম, সবাই পারছে। অর্থাৎ ওই অভ্যাসটি আগে ছিল কিন্তু এখন আর নেই, এটা সত্য কথা, আপনারা কিন্তু মিথ্যা কথা বলেন নাই। কারণ এখন অনেকে আপনারা বিয়ে শাদী করে ফেলেছেন, এবং এই কথাটা আগে আপনি প্রেম করতেন এখন আর করেন না, ওই অভ্যাসটি আপনার আগে ছিল এখন আর নেই। এখন হাজব্যান্ড হয়ে গেছে, এখন আপনার বউ হয়ে গেছে, এখন বউর সাথে আপনি কি ইনটেক হয়ে গেছেন, এজন্য আপনি এখন আর ওই অভ্যাসটি আগে ছিল কিন্তু এখন আর নেই। ক্লিয়ার? ওটা বউরে বলবা শোনো এটা হলো নিত্যবিত্ত অতীত, ওটা কি, ওটা হলো বাসঘরে যাইয়ে কই দেবা ওটা হলো নিত্যবিত্ত অতীত, ওটা বাদ দাও, ওটা নিত্যবিত্ত অতীতের কথা সব বাদ দিয়ে দাও, নিত্যবিত্ত অতীত করা যাবে। এখন বলছে দেখো আমরা তখন ভোর সকালে নদীর তীরে ভ্রমণ করতাম, এই বাক্যটি কোন কাল এবার বলো।
এবার উত্তরটা আবার উত্তর বলো, এবার উত্তরটা বলো দ্রুত, কি হবে? আচ্ছা এটা কি হবে দ্রুত বলেন। আমরা তখন ভোর সকালে নদী, এই যে করতাম আছে না, করতাম, এটা কি হবে? ঘটমান অতীত হবে, পুরোগঠিত অতীত হবে, সাধারণ অতীত হবে, এটা হলো নিত্যবৃত্ত অতীত। উত্তরটা হবে নিত্যবৃত্ত অতীত, নিত্যবৃত্ত। দেখছেন কেমনে বুঝাই দিলাম? দেখছেন 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 ওকে। আপনাদের যে ক্যারেক্টার ফুলের মতো পবিত্র আজকে বুঝতে গেলাম। দূর, বাংলাদেশে কোনো ইনটেক ছেলেও নাই, ইনটেক মাইয়াও নাই, সব বুয়া। দেখছেন? আচ্ছা, এবার দেখো চৌহদ্দি শব্দটি কোন ভাষা থেকে আসছে? এই জিনিসটা আমরা অনেকেই ভুল করি, বাজারে অনেক গাইটি ভুল। এটা মনে, এটা অনেকবার বিশেষ পরীক্ষায় আসছে। তা দেখেন, চৌ এটা হলো বাংলা শব্দ, হদ্দি কি ফার্সি শব্দ। চৌ এটা আমাদের বাংলা শব্দ, আর হদ্দি এটা হলো ফার্সি শব্দ। এটা হলো বাংলা একাডেমি অভিধানে সুন্দর মতো দেয়া আছে। চৌহদ্দি হলো বাংলা প্লাস ফার্সি, চৌহদ্দি হলো বাংলা প্লাস ফার্সি। দ্রুত দেখান, এটা অনেক বাজারে গাইডে ভুল আছে। চৌহদ্দি হলো বাংলা প্লাস ফার্সি, লিখে রাখেন। চৌহদ্দি হলো বাংলা প্লাস ফার্সি, বাংলা প্লাস ফার্সি, দ্রুত লেখেন। এই জিনিসটা ঠিক মতো লিখে রাখেন। ওরে বাবার, এটা কে লিখছে? সাবরিনা মমতাজ। এখন তোমার সাথে আমি বাসর করতাম, এটাই বর্তমান। ওরে বাবা, সাবরিনা মমতাজের মনে এত ঝাঁকানাকা প্রেম নাড়া দিল কে? হ্যাঁ হ্যাঁ, কে তোমার প্রেমে এত ঝাঁকানাকা দিল? তা দেখো, এই 14 হলো বাংলা প্লাস ফার্সি শব্দ, বাংলা প্লাস ফার্সি। পরের শব্দটা কি? নিচের কোনটি অনির্দিষ্ট সর্বনাম? দেখেন, বাংলা ভাষায় নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই অনুযায়ী বাংলা ভাষায় বর্তমানে সর্বনাম হলো 9 প্রকার। লিখে রাখো, সর্বনাম বা প্রণয়ন হলো 9 প্রকার। বাংলা ভাষায় সর্বনাম হলো 9 প্রকার। এই, ওই দরজা লাগাই দাও। বাংলা ভাষায় সর্বনাম হলো 9 প্রকার। সর্বনাম হলো 9 প্রকার। আচ্ছা, এখানে দেখো একটা বলছে নিচের কোনটি অনির্দিষ্ট সর্বনাম? নিচের কোনটি অনির্দিষ্ট সর্বনাম? আচ্ছা, অনির্দিষ্ট সর্বনামটা কি? যেটা নির্দিষ্ট না, যেটা নির্দিষ্ট না। চলো কোথাও ঘুরে আসি, কি লিখলাম? চলো কোথাও ঘুরে আসি, এই রাতে চলো কোথাও ঘুরে আসি। কি বললাম? চলো কোথাও, চলো কোথাও ঘুরে আসি, চলো কোথাও ঘুরে আসি। এখানে কোথাওটা কি? অনির্দিষ্ট সর্বনাম। আমি কিন্তু নির্দিষ্ট প্লেসের কথা বলিনি। তা চলো কোথাও ঘুরে আসি, এখানে কোথাওটা কি? এটা হলো অনির্দিষ্ট সর্বনাম। আবার বললাম চলো কিছু খাই, চলো এবার কিছু খাই, চলো কিছু খাই। এই কিছু এটাও কি? অনির্দিষ্ট সর্বনাম। কেউ যাবে আমার সাথে, কি বললাম? কেউ কি যাবে আমার সাথে? কেউ যাবে আমার সাথে, কেউ যাবে আমার সাথে, কেউ যাবে আমার সাথে, কেউ যাবে আমার সাথে। দেখো এখানে কিন্তু কেউ, এটা কিন্তু অনির্দিষ্ট সর্বনাম। অথবা বলতে কে কে যাবে আমার সাথে, এগুলো অনির্দিষ্ট সর্বনাম। নিচের কোনটি অনির্দিষ্ট সর্বনাম? এটা না। খোদ, খোদ মানে নিজ না, নিজে না। উত্তর হলো কেউ। উত্তরটা কি? কেউ, ক। পেরেছেন? হ্যাঁ, বাংলা ভাষায় সর্বনাম হলো 9 প্রকার, মনে থাকবে। লিখছে 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 লিখছেন 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 ওকে। তো দেখো, এই যে চলো কোথাও ঘুরে আসি, কোথাও এটা অনির্দিষ্ট সর্বনাম। চলো কিছু খাই, কিছু অনির্দিষ্ট সর্বনাম। কে কে যাবে আমার সাথে, কে কে অনির্দিষ্ট সর্বনাম। কেউ যাবে আমার সাথে, কেউ হলো অনির্দিষ্ট সর্বনাম। ক্লিয়ার? আচ্ছা, ফুলে ফুলে ঘর ভরেছে, এটা কি হবে? ফুলে ফুলের নিচে দাগ, ফুলে ফুলে ঘর ভরেছে, কোন কারকে কোন বিভক্তি? ডাক বিভাগের পোস্টম্যান পরীক্ষা আসছে, বলেন এটা কি হবে? উত্তরে কে পারেন দেখি। আহ ফুলে ফুলে ঘর ভরেছে, এখানে এটা কোন কারক? অধিকরণের সপ্তমী, করণের সপ্তমী, করণের শূন্য, কোনটা হবে? দ্রুত লেখেন, দেরি হয়ে গেল অনেক, কেন? উত্তরটা বলো।
বলেন বলেন বলেন, কি হবে? এটা অনেকেই পারেন নাই, তবে শফিক তুহিন বলছে স্যার আমি পারছি, এটা হলো করণের সপ্তমী। উত্তরটা কি হবে? করণের সপ্তমী। আচ্ছা, করণটা মানেটা কি? করণ মানে যন্ত্র, করণ মানে সহায়ক, করণ মানে উপায়, তাই না? অর্থাৎ ভার্বের সাবজেক্ট, ভার্বের কাজটা যে যন্ত্রটার মাধ্যমে করবে বা যে উপায়ের মাধ্যমে করবে, ওই যন্ত্র এবং উপায়টাই হলো কি করণ কারক। কথা ক্লিয়ার? একটা বাক্যের মধ্যে সাবজেক্ট ও ভার্বের কাজটা, সাবজেক্ট ভার্বের কাজটা যে যন্ত্রটার মাধ্যমে বা যে উপায়ের মাধ্যমে করবে, ওই যন্ত্রটা বা উপায়টাই হলো করণ কারক। ওই যন্ত্র উপায়টাই কি করণ কারক। যেমন আমি আমি নৌকায় আমি নৌকায় নদী পার হলাম। আমি নৌকায় নদী পার হলাম। আচ্ছা দেখো কি বললাম, আমি নৌকায় নদী পার হলাম। আচ্ছা এখানে যন্ত্র কোনটা? আমি হলো এই বাক্যের সাবজেক্ট কে? এই বাক্যের সাবজেক্ট আমি। ভার্ব কোনটা? পার হওয়া, এটা হলো ভার্ব। আচ্ছা দেখো আমি যে ভার্বের কাজটা কোন যন্ত্রটার মাধ্যমে করলাম? নৌকা। সুতরাং এই নৌকাটা হলো করণ কারক। মূল শব্দ নৌকা, বিভক্তি আছে অন্তস্থীয়, সুতরাং এটা হবে করণের সপ্তমী। করণে সপ্তমী, করণে সপ্তমী লিখছেন, মনে থাকবে। এবার দেখেন, ফুলে ফুলে ঘর ভরেছে, ফুলে ফুলে ঘর ভরেছে। প্রকৃতি প্রত্যয় আমি যে কি কয় পেট বেজে কত করাইলাম প্রকৃতি প্রত্যয়। আচ্ছা দেখো, ফুলে ফুলে ঘর ভরেছে, এই বাক্যে দেখো ভার কোনটা? এই ভরা, এই ঘর ভরাটা, এই ভরছে এটা হলো ভার। আচ্ছা ঘরটা যে ভরছে, এর মাধ্যমটা কি, যন্ত্রটা কি, কিসের দ্বারা ভরছে? ফুল, করণ কারক। মূল শব্দ হলো ফুল, মূল শব্দ হলো ফুল, এর সাথে বিভক্তি আছে এ, তা ফুলে আর একটা কি ফুলে, প্রত্যেকটা এ বিভক্তি, তাই এ অ তে এতে সপ্তম বিভক্তি। সুতরাং উত্তরটা হবে করণের সপ্তমী। উত্তরটা করণে সপ্তমী। দ্রুত লেখো। উফ, হ্যাঁ, লাঙ্গল দিয়ে জমি চাষ করা হয়, এখানে যন্ত্রটা কি? লাঙ্গল। লাঙ্গলটা হলো করণ কারক। দ্রুত লেখো। দ্রুত লেখেন। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। যদি বলো একবার, এ জীবন শতবার, হাসি মুখে পড়ব মরণ ফাঁসি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। দ্রুত বলো, দ্রুত দ্রুত। লুঙ্গি শব্দটি কোন ভাষা থেকে আসছে? দ্রুত বলো লুঙ্গি। দেখে এটা কে পারেন? লুঙ্গি আমি অনেকবার পড়াইছি এগুলো। দ্রুত দ্রুত, কোনটা হবে দ্রুত বলেন। কি হবে? কি হবে? ফার্সি না ফার্সি। উচ্চারণটা কি? ফার্সি। উচ্চারণটা কি হবে? ফার্সি। উচ্চারণটা কি হবে? ফার্সি। দ্রুত লেখো ফার্সি। এটা কি হবে? বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী লুঙ্গি হলো ফার্সি শব্দ। ইরান। লুঙ্গি কি শব্দ? ফার্সি। ফার্সি ফার্সি মানে ইরান। উত্তরটা হবে ফার্সি ফার্সি ফার্সি। তবে কোনো কারণে অপশনে যদি ফার্সি না থাকে, সেক্ষেত্রে আপনি বর্মি টিক দিয়ে আসবেন। কোথায়? বর্মি টিক দেবেন। অপশনে যদি ফার্সি বর্মি দুটাই থাকে, টিক মারবেন ফার্সি। লুঙ্গি কি শব্দ? ফার্সি, ইরান। যদি অপশনে না থাকে, আপনি বর্মি মাইরা দিয়ে আসবেন। মনে থাকবে তো? ক্লিয়ার? পরের প্রশ্নটা কি আসে দেখো, প্রাতরাশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? এটা ফুডে আসছে, এটা দেখেন। প্রাতরাশ, চোরামি বুদ্ধি আছে, কোন শব্দের মধ্যে যদি র থাকে, কোন শব্দের মধ্যে র র থাকলে বিসর্গ হবে। কোন শব্দের মধ্যে র থাকলে বিসর্গ হবে। দ্রুত লেখেন। কোন শব্দের মধ্যে র থাকলে কি বিসর্গ হয়, তাই না? তা প্রাতরাশ মূল শব্দ কি? প্রাত, পয়রা ফলা আকার ত, এই র এর পরিবর্তে কি? এই বিসর্গ যোগ, এই আকার মানে স্বরে আ,
আর এই তালব্য প্রাত বিসর্গ যোগ আস, প্রাত বিসর্গ যোগ আস সমান সমান প্রাতরাস। প্রাত বিসর্গ যোগ আস কই, প্রাত বিসর্গ যোগ আস সমান সমান প্রাতরাস। লিখছেন তা দ্রুত। দুষ্ট ও দুটি চোখে কিসের ভাষা, সে কি ভালোবাসা, ভালোবাসা। কোন শব্দের মধ্যে যদি র থাকে তার পরিবর্তে কি বসাই দিবেন? বিসর্গ, একদম সহজ। প্রাত, মূল শব্দ প্রাত, এই র এর পরিবর্তে বিসর্গ যোগ আকারের পরিবর্তে আ আর তালব্য। পরের প্রশ্নটা আমরা কি করব? দ্রুত লেখা। কারণে কুসুমকলি সকলই ফুটিল, এই বাক্যে কুসুমকলি কোন কারকে কোন বিভক্তি? দ্রুত বলো। কারণে কুসুমকলি সকলই ফুটিল, এই বাক্যে কুসুমকলি কোন কারকে কোন বিভক্তি? দ্রুত লেখা, তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত লেখো, দ্রুত। কারণে কুসুমকলি সকলই ফুটিল, দেখি কে কে পারেন। ফ্রেন্ড, কে কি কইলো দেখার টাইম নাই। 49 বিসিএস এ যার সুযোগ আছে অ্যাপ্লাই করেন, মাত্র 200 টাকা লাগবে। কয় টাকা? আগে বিসিএস দিতে লাগতো 500-700 টাকা, এখন মাত্র 200 টাকা। 200 টাকার জন্য বিসিএস পরীক্ষা দিবেন না, শুধু এমসিকিউ টুস টুস দাগাই আসবেন। এই ভুলটা কেউ কইরেন না, ঠিক আছে? কারণে কুসুমকলি সকলই ফুটিল, পারবেন? কারণে কুসুমকলি সকলই ফুটিল। দেখো এই বাক্যে কুসুমকলি কোন কারক? কর্তায় শূন্য, ফারজান আক্তার কর্তায় শূন্য, তিথি দাস কর্মে শূন্য। না, এটা কর্মে শূন্য, এটা বাজারে গাইডে ভুল। উত্তরটা হবে কর্তায় শূন্য, ওটা বাজারে গাইডে কিছু কিছু গাইডে ভুল দেওয়া আছে, এগুলো খেয়াল করো, ঠিক করে নিবা। কারণে কুসুমকলি সকলে, এখানে ভার্ব কোনটা? ফুটিল। মূল ভার্বটা হলো ফুটিল, মূল ভার্বটা হলো ফোটা, ফোটা হলো ভার্ব। দেখো তো এবারে ফোটার কাজটা কুসুমকলি করছে কিনা। কর্তাকারক চেনার উপায় হলো বাক্যের সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে। সাবজেক্ট কি? সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে। এখানে দেখো ফোটার কাজটা কিন্তু কুসুমকলি নিজেই করছে। ফোটার কাজটা কি? কুসুমকলি নিজেই করছে। সুতরাং এটা 100% কর্তাকারক, কোনো বিভক্তি নাই। উত্তর কর্তায় শূন্য, কর্তায় শূন্য। দ্রুত লেখেন, কর্তায় শূন্য, কর্তায় শূন্য। মনে থাকবে, কর্তায় শূন্য, কর্তায় শূন্য, কর্তায় শূন্য। দ্রুত লেখো। হ্যাঁ, সবাই পারছেন এটা। হ্যাঁ, তবে মির্তিকে মির্জা চমৎকার একটা কথা বলছে যে 200 টাকায় 200টা গোল্লা ভরাট করার সুযোগ কেউ মিস করেন না। যারা পারবে না অন্তত 200টা বৃত্ত ভরাট করে তো আসতে পারবা, এই জিনিসটা তার ভুল করা যাবে না। পরেরটা কি? প্রশ্নটা বলো, পরেরটা 25 নাম্বার। দ্রুত। মোট 30টা, আজকে 30টা পর্যন্ত পড়াবো, এটা বলেন 30টা পর্যন্ত পড়াবো। সুন্দর সন্ধ্যায় এ গান দিলাম উপহার। এটা ব্রজবুলি, অনেকবার পড়াইছি। ব্রজবুলি, ব্রজবুলি হলো দেখো দুইটা ভাষার মিলে তৈরি হয়েছে, একটা হলো আমাদের বাংলা আর একটা হলো মৈথিলি ভাষা। এটা কি? মৈথিলি ভাষা, বাংলা প্লাস মৈথিলি, এই দুইটা ভাষার সংমিশ্রণে তৈরি হয়েছে আমাদের ব্রজবুলি ভাষা। আর এই ব্রজবুলি ভাষার স্রষ্টা বা আবিষ্কারক হলেন মিথিলার কবি বিদ্যাপতি। এই ব্রজবুলি ভাষার স্রষ্টা বা আবিষ্কারক হলেন মিথিলার কবি বিদ্যাপতি। দ্রুত দ্রুত লেখেন। ব্রজবুলি বলতে কি বোঝায়? ব্রজবুলি হলো এক প্রকার কৃত্রিম কবি ভাষা। এটা কি? ব্রজবুলি হলো এক প্রকার কৃত্রিম কবি ভাষা। ব্রজবুলি হলো এক প্রকার কৃত্রিম কবি ভাষা। দ্রুত লেখো। ব্রজবুলি হলো এক প্রকার কৃত্রিম কবি ভাষা। দ্রুত লেখো। ব্রজবুলি হলো এক প্রকার কৃত্রিম কবি ভাষা। বাংলা প্লাস মৈথিলি ভাষা মিলে এ ভাষার সৃষ্টি। তাহলে ব্রজবুলি ভাষা কোন দুইটা ভাষা মিলে? একটা বাংলা
আর একটা মৈথিলি। তা বাংলা প্লাস মৈথিলি ভাষা মিলে কোন ভাষার সৃষ্টি? এই ব্রজবুলি ভাষার সৃষ্টি। ব্রজবুলি কোন স্থানের ভাষা? এটা হলো মিথিলার ভাষা। ক্লিয়ার এটা? তার ব্রজবুলি হলো এক প্রকার আর্টিফিশিয়াল কৃত্রিম কবি ভাষা। আর এই দ্রুত 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 পরের প্রশ্নটা কি? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ আছে কয়টি? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ আছে কয়টি? অনেকবার পড়াইছি। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা দেখেন, এই জিনিসটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি, যারা আজকে ক্লাসে নতুন বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, একটু বুঝিয়ে দিচ্ছি আমি, সুন্দর মতো লিখবেন। এই যে আমরা এখানে লিখবো মাত্রা, এখানে কি লিখবো? মাত্রা। এখানে লিখবো আমরা পূর্ণ মাত্রা, কি লিখবো? এখানে আমরা লিখবো পূর্ণ মাত্রা। এখানে আমরা লিখবো অর্ধমাত্রা, কি লিখবো? অর্ধমাত্রা। এখানে আমরা কি লিখবো? মাত্রাহীন। এখানে কি লিখবো? মাত্রাহীন। ওকে, ভালো করে দেখো। এখানে লিখবো আমরা স্বরবর্ণ। আমরা এখানে লিখবো স্বরবর্ণ। এখানে লিখবো আমরা ব্যঞ্জন বর্ণ। এখানে লিখবো মোট বর্ণ। মোট দ্রুত লেখো। বুঝিনি কখন তুমি এত ভালোবেসেছ। জুয়ার ভাই প্রেস থেকে ফোন দেয়। প্রেস প্রেস। প্রেস থেকে ফোন দেয় কে? তো দ্রুত লেখেন। ওরে বাবার কাছে আর ভয়েস দেওয়ার সিস্টেম চালু করেন, এত টাইপ করতে আঙ্গুল ব্যথা হয়ে গেল। আচ্ছা দেখেন, ভালো করে খেয়াল রাখেন। এখানে এখানে আমি কি বললাম? এখানে মাত্রা, এখানে পূর্ণ মাত্রা, এখানে অর্ধমাত্রা, এখানে মাত্রাহীন। দেখো এখানে আমাদের স্বরবর্ণ কয়টা? আমরা সবাই জানি যে আমাদের স্বরবর্ণ কয়টা। খেয়াল করেন, আমাদের স্বরবর্ণ কয়টা বলতে পারবেন? আমাদের স্বরবর্ণ কয়টা? আমাদের স্বরবর্ণ হলো 11টা। স্বরবর্ণ কয়টা? 11টা। আমাদের ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা। 39-এর 11 মোট বর্ণ কয়টা? আমাদের মোট বর্ণ আছে 50টা। ওকে, এখন দেখো এইখানে কথাটা দেয়া আছে পূর্ণ। কি কথা দেয়া আছে? এখানে শব্দটা কিন্তু দেয়া আছে পূর্ণ। তা আমরা জানি একজন পূর্ণ বয়স্ক মানুষের মুখের মধ্যে দাঁত থাকে কয়টা? 32টা। এখানে পূর্ণ আছে, আমরা জানি একজন পূর্ণ বয়স্ক মানুষের মুখে দাঁত থাকে কয়টা? 32টা। তার মানে বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত মোট বর্ণ আছে কয়টা? 32টা। উপরে পাটিতে দাঁত থাকে 16টা, নিচের পাটিতে দাঁত থাকে কয়টা? 16। 16-র এই অর্ধ কত? 8। তা বাংলা ভাষায় অর্ধমাত্রাযুক্ত মোট বর্ণ আছে কয়টা? 8টা। দেখো 32 আর 8 কত? 40। 32 আর 8 কত? 40। এখানে আছে কত? 50। 50 থেকে 40 বিয়োগ করো, কত থাকে? 10। তাহলে বাংলা ভাষায় এই মাত্রাহীন মোট বর্ণ আছে কয়টা? 10টা। তাহলে আমরা এবার আমরা স্বরবর্ণটা বের করব। স্বরবর্ণ কয়টা? 11টা। এই 11টা স্বরবর্ণের ভিতরে অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ আছে একটা, ওটার নাম কি? রি। ওটার নাম কি? রি। এবার দেখো একটা আছে অর্ধমাত্রা স্বরবর্ণ একটা, সেটা হলো রি। এবার দেখো আর মাত্রাহীন স্বরবর্ণ আছে কয়টা? 4টা। কয়টা? 4টা। এ, ওই, ও, আর একটা কি? ও। একদম চান্দি ফাঁকা। বাংলা ভাষায় মাত্রাহীন স্বরবর্ণ আছে কয়টা? 4টা। 4 আর 1 কত? 5। এখানে আছে কত? 11। 11 থেকে 5 বিয়োগ করে কত থাকে? 6। বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত স্বরবর্ণ আছে 6টা। এবারে 32 থেকে 6 বিয়োগ করো, কত হয়? 26। তা বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 26টা। 8 থেকে বিয়োগ করো 1, কত? 7। বাংলা ভাষায় অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 7টা। 10 থেকে বিয়োগ করো 4, কত?
6। বাংলা ভাষায় মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ কয়টা আছে? 6টা। এখন দেখো পরীক্ষা আসছে কি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত মোট বর্ণ কয়টা, তাই বাংলা ভাষায় অর্ধমাত্রাযুক্ত এই মোট বর্ণ কয়টা? 8টা। উত্তর হবে 8। ওরে বাবারে, একজনে কইছে স্যার ক্ষুধা লাগছে। কেন বেবি, কিছু খাওনি? বেবি তুমি কিছু খাওনি? এত ক্ষুধা লাগে কেন তোমার বেবি? তুমি কিচ্ছু খাওনি? কিচ্ছু খাওনি? আহারে। জুয়ার ভাই সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী, শেয়ারকারী মেনশনকারী দিয়েন। আচ্ছা এটা এটা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আজকে আমার এক ছাত্রী দাওয়াত দিছিল, ওর হাজবেন্ড দাওয়াত দিছে। ছাত্রী আমার কি হয়েছে জানেন? আপনাদেরই এক ছাত্রী, ও হলো জুই, ওই কাজীপাড়া বাসা। তো ও কি কি হয়েছে জানেন? ওই অ্যাডভোকেটশিপে পাশ করছে, অ্যাডভোকেটশিপে পাশ করছে। আমাদের অফলাইনের ছাত্রী অ্যাডভোকেটশিপে পাশ করছে। তারপর আমারে দাওয়াত দিছে। ওর হাজবেন্ড কইছে স্যার আপনার বাসায় দাওয়াত আছে, গেছি দুপুরে ধুমতারাক্কা খাই আসছি, বুঝছেন? তাই পেট এখনো ভরা। ছাত্রী বাসায় আসলে খাইতে গেলে ছাত্রী একটু বেশি খাওয়ায়, তাই না? স্যার আসছে একটু বেশি বেশি খাওয়াই দিই। হইলো হইলো, এটা হইলো। ওকে, আচ্ছা পরেরটা দেখি একটু। পরের প্রশ্ন দেখো, আর 3টা প্রশ্ন আছে, 30টা প্রশ্ন পড়াবো। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? খেয়াল করো, সমাসের রীতি হলো সংস্কৃত ভাষা থেকে আগত। একটা জিনিস খেয়াল রাখবা, যদি বলে প্রত্যয় রীতি কোন ভাষা থেকে আগত, সন্ধির রীতি কোন ভাষা থেকে আগত, এরকম দিয়ে দেবে বাংলা ব্যাকরণের, সংস্কৃত টিক দিয়ে চলে আসবা। কোনটা টিক দিবা? সংস্কৃত টিক দিয়া চলে আসবা, মনে থাকবে। সংস্কৃত এটা টিক দিয়ে চলে আসবেন, মনে থাকবে। মন বসে না পড়া শোনে, তোমাদের মন একজনে লিখছে স্যার মন বসে না পড়ার টেবিলে। বাংলা সিনেমার নামই আছে কিন্তু, মন বসে না পড়ার টেবিলে, বলবো কথা বাসর করে, ইনসি ইনসি প্রেম, তাই না? হ্যাঁ, আজকে কিন্তু সর্বোচ্চ শেয়ারকারী হলো ছেলেদের নাম, আর সর্বোচ্চ মেনশনকারী আছে মেয়েরা। একজন মেয়ে, বাহ, সর্বোচ্চ শেয়ারকারী হলো আজকে ছেলে, আর সর্বোচ্চ মেনশনকারী হলো মেয়ে। নাম দুইটা বলবো ক্লাস শেষে, দেখবো আজকে কারা কারা কেরিয়ার প্লাস বই পাইলেন। তার এরকম যদি দেয় সমাসের রীতি কোন ভাষা থেকে, সংস্কৃত টিক দেওয়া চলে আসবে। এরকম প্রশ্ন কিন্তু সহজ। প্রশ্ন কোনটা? কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা। দেখো কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা। এখানে কাব্য কোন কারক, খেয়াল করো, এখানে কাব্য সৃষ্টি করা, এখানে ভার্ব, কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা, এখানে ভার্ব কোনটা? সৃষ্টি করা, এটা হলো ভার্ব। আচ্ছা দেখো, এই সৃষ্টি করার কাজটা কি কাব্য নিজে করছে? কথা কন না কা? এটা যে আগে দেখো এটা কর্তাকারক হয় কিনা, কর্তাকারক হয় কিনা আগে দেখো। যদি ভার্ব, সাবজেক্ট নিজে ভার্বের কাজটা করে তাহলে কর্তা। এখানে কি সৃষ্টি করার কাজটা কি কাব্য নিজে করছে? করে না, তার মানে এটা কর্তাকারক হবে না। এখন কর্মকারকে যাও, কর্মকারক চেনার উপায় কি তাহলে? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, কি সৃষ্টি করা? কাব্য সৃষ্টি করা, সুতরাং কর্মকারক, কোনো বিভক্তি নাই। উত্তরটা হবে কর্মে শূন্য আছে, কর্মে শূন্য, কর্মে শূন্য। পারছেন সবাই? হ্যাঁ, বাংলা সিনেমার নাম বলবো কথা বাসর ঘরে, ইঞ্চি ইঞ্চি প্রেম, তাই না? লিখছেন লিখছেন লিখছেন। মন বসে না পড়ার টেবিলে। আচ্ছা দেখো, এখানে বলছে কি চর্যাপদে যে পদকর্তা কৃষ্ণাচার্য নামে পরিচিত ছিলেন, এনএসআই নিয়োগ পরীক্ষা 2025-এ আসছে। দেখেন, চর্যাপদে যে পদকর্তা কৃষ্ণাচার্য নামে পরিচিত, উনি হলেন কাহ্নপা। উনি কি? কাহ্নপা। এই কাহ্নপা কিন্তু বাংলা চর্যাপদের শ্রেষ্ঠ কবি। লেখো, চর্যাপদের শ্রেষ্ঠ কবি কে? কাহ্নপা। চর্যাপদের প্রধান কবি কাহ্নপা, দ্রুত লিখে রাখো। চর্যাপদের চর্যাপদের প্রধান কবি, চর্যাপদের প্রধান এবং শ্রেষ্ঠ কবি, চর্যাপদের প্রধান এবং শ্রেষ্ঠ কবিকে কাহ্নপা, দ্রুত লিখে রাখো। তার রচিত পদ সংখ্যা হলো 13টি। কাহ্নপা রচিত পদ সংখ্যা কয়টি? 13টি। দ্রুত লেখেন, দ্রুত লেখেন, দ্রুত। দেখুন, চর্যাপদের প্রধান এবং শ্রেষ্ঠ কবিকে কাহ্নপা। কাহ্নপা কয়টা লিখছে? 13টা। তাহলে চর্যাপদের যে পদকর্তা কৃষ্ণাচার্য নামে পরিচিত ছিল, ওনার নাম কি? কাহ্নপা, মনে থাকবে। আর চর্যাপদের একমাত্র লেডিস পদকর্তাকে কুক্কুরিপা, লিখে রাখো। চর্যাপদের একমাত্র লেডিস পদকর্তা, চর্যাপদের একমাত্র লেডিস পদকর্তাকে
চর্যাপদের একমাত্র লেডিস পদকর্তা হলো কুক্কুরিপা, লেডিস। চর্যাপদের একমাত্র লেডিস পদকর্তা হলো কুক্কুরিপা। আর নিজেকে এই যে ভুসুকুপাকে কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ভুসুকুপা লিখে রাখেন, কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ভুসুকুপা। দ্রুত লেখেন, ভুসুকুপা কি? চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? এই ভুসুকুপা। লিখে রাখেন, নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ভুসুকুপা। সর্বশেষ প্রশ্ন, বাও, দুশ্চরিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কি? খাদ্য নিয়োগ পরীক্ষা অফিস সহকারী কাম মুদ্রা 2021 সালে প্রশ্ন। দ্রুত বলো, দুশ্চরিত্র এটা কি হবে? দেখো, দ্রুত বলো, দুশ্চরিত্র সন্ধি বিচ্ছেদ কি? কোন শব্দের মধ্যে যদি তালবস্যা থাকে, কোন শব্দের মধ্যে তালবস্যা থাকলে কি হবে? তার পরিবর্তে বিসর্গ হবে। নিয়মটা হলো, কোন শব্দের মধ্যে তালবস্যা থাকে তার পরিবর্তে কি হয়? বিসর্গ হয়। এখানে দেখো তালবস্যা আছে, তাহলে 10 কে 2, এই তালবস্যা পরিবর্তে কি বসাবা? এই বিসর্গ। যোগ থাকে কি? চরিত্র। লাগে দু বিসর্গ যোগ চরিত্র সমান সমান দুশ্চরিত্র। লিখছেন? তা দু বিসর্গ যোগ চরিত্র, খ নাম্বার দুশ্চরিত্র। এই দুশ্চরিত্র দিয়েই শেষ করলেন ঠিকই। আপনাদের চরিত্র তো ভালো না, আজকে ক্লাসে কারো চরিত্র ভালো ছিল না, কারণ আপনারা সবাই বলছেন আমরা আগে প্রেম করতাম। হ্যাঁ, আগে সবাই বলছেন প্রেম করতাম, তাই না? এই জন্য আপনারা দুশ্চরিত্র দিয়েই শেষ করলাম, তাই তো? আচ্ছা, দুশ্চরিত্র দিয়েই শেষ করলাম, টেনশনের কোনো কারণ নাই। এবারে আমরা আসি। আচ্ছা, আজকের ক্লাসে সর্বোচ্চ শেয়ারকারী ছিলেন আব্দুল কাদির। নাম কি? আব্দুল কাদির, তিনি হলো আজকে ক্লাসে সর্বোচ্চ শেয়ারকারী। তিনি একটা কেরে প্লাস বই পাইছেন। আর জাকিয়া নূর, আর জাকিয়া নূর তিনি পেয়েছেন কি? তিনিও একটা কেরে প্লাস বই পাইছেন। আজকে কেরে প্লাস বইটা নীলক্ষেত মামুন বুক হাউসে পাবেন, বাজারের সর্বোচ্চ মানে একদম বিক্রিত বই। আচ্ছা দেন। আচ্ছা শেয়ারকারেন, যা আমাদের 1 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের 49তম বিসিএস ম্যারাথন ব্যাচের ক্লাস শুরু 1 তারিখ থেকে। সুতরাং ক্লাসটাকে মিস করবেন না। প্রতিদিন সন্ধ্যা 7টায় হবে এই ক্লাসগুলো, 3 থেকে 4 ঘন্টা ব্যাপী এই ক্লাস হবে। সুতরাং যারা ক্লাসে ভর্তি হতে পারেন নাই, যাদের আর্থিক সমস্যা আছে, তারাই কেবল গুগল ফর্ম পূরণ করবেন। আপনাদের এখানে একটা গুগল ফর্ম দেওয়া হবে, এই গুগল ফর্ম তারাই পূরণ করবেন যাদের আর্থিক সমস্যা আছে। আমাদের সাধারণত এই 2.5 মাসের এই ক্লাসের কোর্স ফি আমরা রেখেছি, কোর্স ফি রেখেছি মাত্র 3500 টাকা, আর পুরাতনদের জন্য রেখেছি মাত্র 2500 টাকা। তবে যদি কারো আর্থিক সমস্যা থাকে, তারা এই ক্লাস চলাকালীন সময় আমি 5 মিনিট টাইম 3 মিনিট টাইম দিব, এই 3 মিনিটের ভিতরে গুগল ফর্মটা পূরণ করে দিবেন। যারা গুগল ফর্ম পূরণ করবেন তারাই দেয়া হয় যে তারাই কিন্তু এই অফারটি পাবেন। গুগল ফর্মটা যারা পূরণ করবেন তারাই এই অফারটা পাবেন। শোনেন, সবাই যে যা বলে বলুক, আপনাকে কখনো আপনি একটা ভালো চাকরি পান, এটা আপনার কেউ চাইবে না, এটা আপনার কেউ চাবে না। আপনি ভালো কিছু করেন, কেউ চাবে। আপনি ভালো খাবার দাবার খান, কেউ চাবে না। মানুষ হিংসায় ভরপুর এই বাঙালি সমাজ, কেউ কারো ভালো দেখতে পারবে না। আপনি একটা ইলিশ মাছ কিনবেন, অন্যরা দেখে হিংসা করবে। ভালো ড্রেস পরবেন, কেউ পরতে দেখবে না। এই জন্য আপনি বিশেষ প্রস্তুতি নেবেন, তাও কেউ নিতে দিবে না। এই জন্য বললাম যে 49তম বিসিএস শুধু এমসিকিউ দিয়ে চাকরিটা পাওয়া যায়। এই 49তম বিসিএস এটা কেউ হালাই ফালাই করবে না। এই ম্যারাথন ব্যাচ, 2.5 মাস ব্যাপী ম্যারাথন ব্যাচ, এটার কোর্স ফি আমরা অনলাইন কোর্স ফি রেখেছি আপনাদের কাছে মাত্র 3500 টাকা। কত টাকা? 3500 টাকা। আর পুরাতনদের জন্য আমরা রেখেছি মাত্র 2500 টাকা। কত টাকা? 2500 টাকা পুরাতনদের জন্য। এছাড়া দেখেন, যদি অফলাইনে যদি এটা করেন, অফলাইন আর আপনারা বই পেয়ে যাবেন। আমাদের প্রেসে কিন্তু বই পাঠানো হয়ে গেছে, প্রেস থেকে বই আসতে যতক্ষণ সময় লাগে, এখন বই আসলে আপনাদেরকে দিয়ে দেব। অফলাইন কোর্সটি আমরা রেখেছি মাত্র 5000 টাকা, পুরাতনদের জন্য রেখেছি মাত্র 4000 টাকা। বাংলাদেশের সকল শাখায় এই সুযোগটা পাবেন আমাদের জব মেডিসিনের। তো জব মেডিসিনের হেড অফিস মিরপুর 10, ফলপটি সামাদ ম্যানশন, 4th তলা। এখানে এসে আপনি সারাদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত লাইব্রেরি ব্যবহার করতে পারবেন, আমাদের সাথে সরাসরি ক্লাস করতে পারবেন।
আর এছাড়া ঢাকার বাহিরের যে শাখাগুলো আছে আমাদের জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, বগুড়া, ময়মনসিংহ, তারপর হলো দিনাজপুর, রংপুর, এই শাখাগুলো এবং আপনি সরাসরি ক্লাস করতে পারবেন। খুলনা রয়্যাল মোড়, খুলনা দৌলতপুর এবং রাজবাড়ী, ফরিদপুর এবং আমাদের হলো কোথায় ওটা হলো পটুয়াখালী, বরিশাল, কক্সবাজার এবং আমাদের এদিকে আছে হবিগঞ্জ এবং আপকামিং ব্রাঞ্চ আসতে সিলেট শাখা উদ্বোধন হবে আমাদের 16ই আগস্ট সিলেট আম্বরখানার আমাদের জব মেডিসিনের শাখা উদ্বোধন হবে। যাদের আর্থিক সমস্যা আছে তাদেরকে বলবো আপনার গুগল ফর্মটা পূরণ করে আপনার নাম্বারটা দিয়ে দেন, আপনি কোনো না কোনো একটা ডিসকাউন্ট পাবেন। কারণ আর্থিক সমস্যা থাকবে তারা এই ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। ওকে, আর এর জন্য আপনাদের যে আরেকবার যদি হটলাইন নাম্বার আমাদের যে আছে, অনেকগুলো হটলাইন নাম্বার আছে, হটলাইন নাম্বারে আপনারা কল দিয়ে এটা কি করতে পারবেন 019015199501, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে কল দিয়েও আপনি বিস্তারিত জেনে ভর্তি হতে পারবেন। শফিক তুহিন একটা বইও পাইলা না? হারে শফিক তুহিন, তুমি বই পাও না কেন? ওরে এমনি একটা বই দেওয়া উচিত আসলে। শফিক তুহিন অনেক কষ্ট করে। তুমি আমারে এই করে তো ঠিকানা দেবে। আচ্ছা, যারা আজকে বই বিজয়ী আছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা দিয়ে দিবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01755072190। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কি করবেন, আপনি নাম ঠিকানা দিয়ে দিবেন। আজকে কেরিয়ার শফিক তুহিন তুমিও দিয়ে দিও, তোমার একটা বই পাঠাই দিবেন, তুমি অনেক কষ্ট করছো। আচ্ছা, আব্দুল কাদের তিনি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা দিয়ে দিবেন এবং জাকিয়া নূর তিনিও আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দিবেন। আপনারা দুইজনের ক্যারিয়ার প্লাস পেয়ে যাবেন। ওকে, শোনেন, বিসিএস এর ক্লাস প্রতিদিন আপনাদের একদম 2.5 মাস পর্যন্ত ক্লাস চলবে। প্রতিদিন সন্ধ্যা 7টায় একদম কন্টিনিউ ম্যারাথন ব্যাচে ক্লাস চলবে। সবাইকে বলি, আপনাকে ডিমোটিভেট বলবে তোর সাবজেক্টের মানে পদ সংখ্যা কম, তুই বিসিএস দিয়ে কি করবি, ওদের কথা আপনি শুনবেন না। বিসিএস এর সিলেবাসের সাথে প্রাইমারি সিলেবাস একদম হুবাহু মিল আছে, টেনশন নেওয়ার কারণ নাই। নিবন্ধনের সিলেবাসও মিল আছে। আপনি অন্যদের কাছ থেকে নিবন্ধন প্রাইমারি করে কোনো লাভ নাই। বিসিএস করেন, কাজ হবে। কারণ বিসিএস করলে আপনার খাদ্য অধিদপ্তর, তারপর এই 2.5 মাসে করেন খাদ্য অধিদপ্তর বলেন আর যাই বলেন আর রেটিও বলেন, বিসিএস হলো সকল চাকরি পরীক্ষার মা। সুতরাং আপনারা এই 49তম বিসিএস ম্যারাথনটা এটা আপনারা জয়েন করেন এবং আপনাদের আপডেট বই, তথ্য সমৃদ্ধ বই আমরা লেকচার শিট আপনাদেরকে প্রোভাইড করব। টেনশন নেওয়ার কোনো কারণ নেই। যাদের আর্থিক সমস্যা আছে তারা আপনাদের ওই গুগল ফর্মটা পূরণ করেন। ক্লাস 8টায় হবে না, 7টায় হবে। কারো যদি কোনো কারণে কোনো প্রবলেম হয় তারা কি করবেন, পরবর্তীতে ভিডিও ক্লাসটা দেখে নেবেন। আমাদের জুম অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হয়। আপনি কোনো কারণে যদি আপনার প্রবলেম হয় আপনি ভিডিও ক্লাসটা পরে দেখে নেবেন। টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ওকে, মনে থাকবে। তার গুগল ফর্ম পূরণ করেছি মামিনুল স্যারের ক্লাস 3টায়। থ্যাংক ইউ। যারা আমি পাবো না, হ্যাঁ, যারা মানে সুযোগটা পাবেন, যারা গুগল ফর্মটা পূরণ করবেন তারা এই সুযোগটা পাবেন। তার 48তম পিড়িতে ভর্তি ছিলাম, কথা ছিল 49তম ব্যাচে ক্লাস করতে পারবো। আচ্ছা, যদি এরকম তোমার সাথে কথা দেওয়া থাকে তুমি আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবে আগামীকাল। হটলাইন নাম্বার আমাদের যেগুলো আছে হটলাইন নাম্বারে যোগাযোগ করবে। ওকে, না ক্লাস টাইম কোনো পরিবর্তন হবে না, একদম 2.5 মাস কন্টিনিউ ক্লাস চলবে। 7টা থেকে একদম সন্ধ্যা 7টা থেকে ক্লাস চলবে। কোনো ধরনের ক্লাস টাইম পরিবর্তন হবে না। কোনো কারণে যদি আপনি ক্লাস টাইম মানে ক্লাস আমাদের তো এই জন্য তো অনলাইন সুবিধাটা এটাই যে অনলাইন আপনি ক্লাস করলে যে কোনো সময় আপনি ক্লাস করতে পারবেন। কারণ ওই ক্লাসটা রেকর্ড থেকে যাবে, মনে থাকবে। হ্যাঁ, 50তম বিসিএস আমাদের ম্যারাথন ব্যাচ আছে। 50তম বিসিএস এর কোর্স ফি হলো আমাদের অনলাইন 4000 টাকা, অফলাইন হলো আমাদের 10,000 টাকা। অফলাইনে ভর্তি হলে 10,000 আর অনলাইনে ভর্তি হলে 4,000 টাকা। এটা হলো 50তম বিসিএস ফাউন্ডেশন। আমি তো আজকে ভর্তি হয়েছি কিন্তু আমার লিঙ্ক আসে নাই। কোনো সমস্যা নাই, হটলাইনে যোগাযোগ দেন। ওকে, দেখবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য শুভকামনা সব সময়। ইনশাল্লাহ আগামীকাল আরো কোনো জমজমাট ক্লাস নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়ে যাব। জব মেডিসিনের সাথে থাকবেন ইনশাল্লাহ। জব মেডিসিনকে ভালোবাসবেন, জব মেডিসিন ক্লাস করবেন, ইনশাল্লাহ ভালো কিছু জীবনে করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।